স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির নবনির্বাচিত ঢাকা 10 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ রবিউল আলম, আছেন গবেষক কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আমার হাতে বামে আছেন সিপিবির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডাক্তার সাজিদুল হক রুবেল, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, সৌহার্দ্য ও সম্প্রীতি। স্টুডিও আলোচনা শুরু করতে চাই ডাক্তার জাহিদুর রহমান আপনাকে দিয়ে। বলছিলাম যে নতুন বাংলাদেশে নতুন রাজনীতি কথাটা এই কারণে বলছি, আমরা দেখেছি যে সন্ধ্যায় জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এক অনন্য দৃষ্টান্ত আমাদের এই এত বছরের রাজনৈতিক ইতিহাসে কিন্তু এই নেই যে এমনিতে আমরা দেখেছি প্রতিবারই এমপি বা সংসদ সদস্য পর্যায়ে এই ধরনের একটা সৌজন্যতা বিনিময় হয়, কিন্তু একেবারে এক টপমোস্ট থেকে এই ধরনের মানে সম্প্রীতির একটা বিষয় দেখানো, এটা কীভাবে দেখেন? সাথে একটু যুক্ত করতে চাই, এই সৌজন্য সাক্ষাৎগুলোতে জামাত বলছে যে তারা শক্তিশালী বিরোধী দল হবে, আবার কালকে তাদের মাঠের কর্মসূচিও আছে। সব মিলিয়ে পুরো বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? মানে যা হয়েছে এটা প্রেডিক্টেবল ছিল। মানে এবার আমরা যদি পুরো নির্বাচনী প্রচারাভিযান দেখি, আমরা এই আলাপ প্রচুর করেছি, আপনার এখানেও করেছি। এবার নতুন রাজনীতি হবে, মানে দুজন সর্বোচ্চ নেতা পরস্পরকে সমালোচনা করবেন, খুব স্বাভাবিক, এটা এর মধ্যে অস্বাভাবিকতার কিছু নেই, কিন্তু অত্যন্ত শালীনভাবে পরস্পরের টলারেন্স ছিল এবং একটা অভাবনীয় ঘটনা, খুব খুঁজলে হয়তো পাওয়া যাবে না যে দুই নেতা অপর পক্ষের দলের নাম করছেন। একটি দল জান্নাতের টিকিট বিক্রির নামে এটা বলে সমালোচনা হচ্ছে, একটি দল ফ্যামিলি কার্ড দিয়ে এটা করছে, এভাবে কথাবার্তা বেশি বলা হয়েছে। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ সাইন যে তারা পরস্পরের প্রতি সৌজন্য দেখাচ্ছেন, টলারেন্স দেখাচ্ছেন। তখন থেকেই দেখেছি এমনকি নেতাকর্মীরা, আমাদের এইবারকার নির্বাচন এইরকম লেস সহিংস কখনোই ছিল না। নির্বাচনের দিন, আমি সরি এভাবে বলার জন্য, মানে কোনো মানুষের মৃত্যু ঘটা দূরে থাকুক, আমি এখানে ঘটে বলে বলছি, খুব মেজর আহত হয়েছে এমন একটা ঘটনাও কিন্তু আমার চোখে পড়ে নেই। গোলাগুলি, বোমাবাজি, একটা দুটো কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে, আমি এগুলো মন দিয়ে খেয়াল করেছি। নির্বাচনের পরবর্তীতে অনেক সময় যেটা হয়, নির্বাচনের সময় যেহেতু টাফ কম্পিটিশন থাকে, বাংলাদেশের প্রবণতা যে এবার যেহেতু আমরা জিতে গেছি, আমরা এবার কিছু কিছু ক্ষেত্রে কয়েকজনকে একটু দেখে নিতে চাই। নাথিং হ্যাপেন্ড ইন ফ্যাক্ট। দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে আমি ধরতে চাই না। সুতরাং এই যে সৌহার্দ্যের রাজনীতিটা কিন্তু শুরুই হয়ে গেছে বেশ আগে থেকে। আজকে যেটা হলো, এটা আরেক ধাপ এগিয়ে নেওয়া হলো এবং জনাব তারেক রহমান একটু বেশিই করলেন সম্ভবত এক অর্থে। যেমন এনসিপি, মুজাহিদুল ইসলামের কাছে ভালো লাগবে না, নাহিদ ইসলামের বাসায় তিনি গেছেন। নাহিদ ইসলামের বাসায় হয়তো যাওয়ার কথা ছিল না, কারণ উনি একটা জোটে আছেন। যদি এমন হতো যে নাহিদ ইসলামরা আগে একটা জোট করেছেন, আলাদা আছেন, তাহলে যেতে পারতেন। তারপর আমি ধারণা করি, যেহেতু এনসিপিতে গণ অভ্যুত্থানের খুবই পরিচিত বেশ কিছু মুখ আছে। নাহিদ ইসলাম সম্পর্কে আমি একটা কথা বলি, যে আমাদের একজন মানে যদি পোস্টার বয় থাকে এই আপরাইজিংয়ে, সেটা নাহিদ ইসলাম। তো সেটার কারণে তার মানে যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি সৌজন্য তিনি দেখাচ্ছেন, সৌহার্দ্য করেছেন। এবং যেটা হয়, আপনি যদি এগুলো করেন, পাল্টা ওগুলোও দাঁড়ায়। জামায়াতে ইসলামী যে দায়িত্বশীল বিরোধী দলের কথা বলছে, আমি আশা করি সেটা হবে। বিক্ষোভটা একটু ডাক দিতে হয়, কারণ আপনি তো হাইপ তৈরি করেছেন যে নির্বাচনে জিতে যাবেন। এখন যেহেতু জেতেন নাই, কিছু কারচুপির অভিযোগ আপনাকে আনতে হয় ফেস সেভিংয়ের জন্য। কারণ জামায়াতের প্রচুর নেতাকর্মী মারাত্মক রকম খেটেছেন, আমি এটা শুনেছি। কারণ তারা ধারণা করছিলেন যে এবার নির্বাচনে জিতে যেতে পারে। এখন তারা তো হতাশ, শরিকদের কেউ কেউ হতাশ। সুতরাং একটু 32টি আসনে তারা, সুতরাং এই যে অভিযোগ, এটাও ফেস সেভিং এবং বিক্ষোভটাও ফেস সেভিং। আমি ধারণা করি এরপর তারা শান্ত হয়ে দায়িত্বশীল বিরোধী দল পার্লামেন্টে যাবেন। পার্লামেন্টে যথেষ্ট কেপেবল লোকজন আছে, এরপর বাইরেও তারা নিয়মতান্ত্রিক রাজনীতি করবেন, আমি বিশ্বাস করি। তারাও সেটাই বলছেন। জি, আবার আপনার কাছে আসবো। সিপিবির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডাক্তার সাজিদুল হক রুবেল, এই যে সৌহার্দ্যের যে দৃষ্টান্ত এবং আগামী দিনের রাজনীতিটা গঠনমূলক এবং এটা অন্য রাজনীতি আমরা দেখতে পারবো, সেই প্রত্যাশাকে আপনিও রাখেন কিনা, বিশেষ করে আজকের পর? আজকের বিষয়টি তো একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটা অনন্য দৃষ্টান্তই বলা যায় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। তবে আমি অত অতিরিক্ত আশাবাদী হতে চাই না। এখনো বহু কিছু দেখবার আছে, বুঝবার আছে আর কি। তবে এইটুকুন আমরা বুঝতে পারছি যে এখন হচ্ছে অসৌজন্যমূলক আচরণ করাটাও একটু কঠিন হয়ে গেল আর কি, অন্যদের জন্য আর কি। তারেক রহমানের এই মুভটা একটা বলা যায় খুব ভালো একটা ইউনিটি অফেন্ডের মতো আর কি। একটা এক ধরনের ইউনিটি অফেন্ড, একটা অফেন্ড করলেন উনি, পজিটিভ অফেন্ড করলেন।
তা যেটা রিয়াকশানে হচ্ছে নেগেটিভ কিছু করাটা খুব কঠিন। দেখি কালকে হচ্ছে ওনাদের বক্তব্য দেবেন, রাজপথে নেবেন তারা, বিকেলে আছে বিক্ষোভ। বিকেলবেলায় তারা রাজপথে নামবেন আর কি। তবে বাংলাদেশের যেটা প্রয়োজন, বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণের জন্য এই মুহূর্তে সহনশীলতার তো কোনো বিকল্প নাই। সেই জায়গাটায় হচ্ছে আমাদের নেতৃত্ব নতুন করে কতটা হচ্ছে নিজেদেরকে পরিবর্তিত যে রূপটা দেখতে পাচ্ছি সেটা কতক্ষণ ধরে রাখতে পারবেন, সেটাই হচ্ছে দেখার বিষয় আর কি। তবে আমার মনে হয় ধরে রাখা প্রয়োজন, না ধরে রাখলে এটা সম্ভব না। তারপরেও আরও কতগুলো বিষয় একটু রয়ে যায় আর কি। একেবারে হানাহানি হচ্ছে না, আবার তো গোলাগুলি কিছু জায়গায় শুরু হয়ে গেছে। রাজশাহীতে গোলাগুলি শুরু হয়েছে, বা দু একটা জায়গায় দু একটা হত্যাকাণ্ড হয়েছে। তবে আমরা যেটা দেখেছি যে নির্বাচনের দিন বা নির্বাচনের আগ মুহূর্তে যে শান্তি এবং শৃঙ্খলার যে বিষয়টা ছিল, যে নিরাপত্তার যে বিষয়টা ছিল, সেই বিষয়টাতে আমরা নিঃসন্দেহে হচ্ছে গিয়ে কাউকে কাউকে অভিনন্দন জানানোর প্রয়োজন রয়েছে। বিশেষত আমি মনে করি যখন একটি দেশের পুলিশ প্রধান বলেন যে আমার পক্ষে তো আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না নির্বাচনের সময়, এরকম একটা কথাবার্তা বলবেন, বা ওনাকে বলবেন যে প্রেস সচিব বলে বসবেন যে 2টা ভোট খুবই কঠিন ব্যাপার, ভোট গুনতে তো অনেক সময় লাগবে, 1 দিন 2 দিন 3 দিন লেগে যেতে পারে। এবং যখন এটা শুনবে তখন মানুষ ভাববে যে আবার কি জানি কি হচ্ছে, কি কোন ধরনের ইঞ্জিনিয়ারিং হবে, আবার এরকম নানা ধরনের নিরাপত্তাহীনতার কথা একদম দায়িত্বশীলরা বলে বসে, আবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং হবে এরকম একটা আভাসও দিয়ে বসে হচ্ছে গিয়ে দায়িত্বশীলরা। সেই দেশে সেই মুহূর্তে যেভাবে আমাদের দেশে নির্বাচনটি হলো, সেটার ক্ষেত্রে নিঃসন্দেহে হচ্ছে এটা একটা বিশাল অভিনন্দনের জায়গা। আমার দেশের সেনাবাহিনীরও এই জায়গায় একটি যে ভূমিকা রেখেছেন, কারণ পুলিশ বাহিনী তো আগেই সারেন্ডার করছে আর কি, সেখানে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা হচ্ছে গিয়ে আমাদের মনে হয় যে হচ্ছে তাদেরকে অভিনন্দন জানানোর প্রয়োজন রয়েছে আর কি। তারপরেও আমাদের ট্র্যাডিশনালি 15 তারিখেই তো হওয়ার উচিত ছিল, 12 তারিখ যেহেতু নির্বাচন হয়েছে, পরশু দিন, আজকের দিন আর কয়েক ঘন্টা বেরোলে আগামীকাল আর কি, আগামীকাল হবে। সেখানেও একটা নতুন ধরনের ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন। তিনি কিন্তু হচ্ছে ট্র্যাডিশনালি যেভাবে শপথ পাঠ করেন যে কক্ষের মধ্যে, তা না করে দক্ষিণ প্লাজায় জনগণের সামনে সেখানে শপথ এমপিদের ও মন্ত্রীদের, এটাও একটা নতুন মুভ। তো এই বিষয়গুলোকে নিঃসন্দেহে হচ্ছে ভালোই লাগছে। জি, আবার আপনার কাছে আসবো। এনসিপি যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন, এই যে আজকের যে তারেক রহমানের যে পদক্ষেপ, যে সৌহার্দ্য, যে সম্প্রীতি, যে অনন্য দৃষ্টান্ত, এরপরে এই যে একটি কথা ডাক্তার সাজ্জাদুল হক রুবেল বলছিলেন, যদিও কালকে বিক্ষোভ আছে, কর্মসূচি আছে, নিশ্চয়ই সামনেও থাকবে, কিন্তু অসৌজন্যমূলক আচরণ করা কঠিন হয়ে যাবে। এবং কতক্ষণ এই সম্প্রীতির জায়গাটা ধরে রাখা সম্ভব হবে? দেখুন, সংসদে বিরোধী দল মানে এই না যে গভর্নমেন্টের সব কিছু বিরোধিতা করতে হবে। বিরোধী দল কেন থাকবে? শক্তিশালী বিরোধী দল হলো রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, যে সরকার সব কিছু সুন্দরভাবে করছেন কিনা, ওয়াচডগ হিসেবে থাকে আর কি। বিরোধী দল মানে এই না যে সরকার যা করবে আমি তার সব কিছু বিরোধিতা করবো, এটা আমি বিশ্বাস করি না। সুতরাং তারেক রহমান আজকে যেটা করছেন, এটা একটা অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, এবং আগামীতেও যদি এই ধরনের গভর্নমেন্ট চেঞ্জ হয় তখন তারাও এটা করতে, বা এই প্রেসিডেন্ট যেটা মানে তৈরি হয়েছে এগুলো ফলো সবাই করবেন আর কি, আমি বিশ্বাস করি। আমাদের যেমন আমরা একসাথে এখানে টকশোতে আসছি, আমার এখানে বিরোধী দল মানে কী বলে বাহিনী সরকারি দল, আমি বিরোধী দল এখন আসি যদি বলি আর কি, এখন তার মানে এই না যে আমি শুধু এখন ঝগড়া করবো তার সাথে। পজিটিভ দিকগুলো আমি তাকে সমর্থন করবো, গঠনমূলক সমালোচনা, হ্যাঁ সমালোচনা করবো যদি নেগেটিভ কোনো কিছু মনে হয়। তার মানে এই না যে এখানে আমরা হাতাহাতি করে ফেলবো। আগামীকাল কর্মসূচি আছে, এটা থাকবে পলিটিক্যাল একটা, আমাদের তো মানে দলীয়ভাবে আমাদের তো স্ট্যান্ড আছে একটা। আমরা মনে করি সংসদ নির্বাচনে এই সমস্যাগুলো হয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য যদি আমরা আইনগত মোকাবেলা করতে হবে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে আর কি। এখন তারেক রহমান যখন দেশে আসছেন, আমি ওই সময় ফেসবুকে কয়েকবার আমি লিখেছিলাম যে আমি বিশ্বাস করি তার মাধ্যমে বাংলাদেশে একটা পজিটিভ রাজনীতি তৈরি হবে, এবং তিনি এসে যখন প্রধানমন্ত্রী হবেন, হওয়ার পরে তিনি যদি বাংলাদেশটাকে টেনে তুলতে পারেন, 17 বছর যেখানে চলে গিয়েছিল সেখান থেকে মানে টেনে তোলার জন্য কিছু অনন্য উদাহরণ সৃষ্টি করা দরকার। আমি মনে করি তিনি সেটা পারবেন। যদি না পারেন তখন আমরা সমালোচনা করব, গঠনমূলক সমালোচনা করবো আর কি। কিন্তু তিনি শুরুতে যেভাবে শুরু করছেন এটা আমি পজিটিভলি দেখি, মানে ভালোভাবেই দেখি আর কি। আর রাজনৈতিকভাবে কিছু সমালোচনা তো থাকবেই, এটা করতেই হবে।
এটা আপনার সব সিস্টেমেই আপনার সমালোচনা থাকে। কারণ সমালোচনা না করলে শুধু যদি প্রশংসাই করে থাকি তাহলে তো শেখ হাসিনার মতো হয়ে যাবে সব। আপনি দেখবেন যে জাতীয় পার্টি তিনি বিরোধী দলেও আছে, আবার সরকারি দলেও আছে, সংসদে তার কোনো সমালোচনা নাই, সে সব কিছু পজিটিভলি দেখছেন এবং সমালোচনা করতে করতে তাকে ফেসিস্ট বানিয়ে ফেলছেন। এই জন্য চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমি মনে করি যে অবশ্যই তাকে সমালোচনা করতে হবে, তার ভালো কাজের প্রশংসা করতে হবে এবং সরকারকে আমি মনে করি বিভিন্নভাবে সহযোগিতাও করা উচিত ভালো কাজের ক্ষেত্রে, যেটা রাষ্ট্রীয়ভাবে যদি ভালো কাজ হয়ে থাকে। আর নির্বাচনে আপনি সহিংসতার কথা কিছু বলছিলেন, যে ভাই বললেন যে তেমন কিছু হয় নাই। সহিংসতা সারা দেশে অনেক কিছু মানে হয়েছে, মানে তুলনামূলক খুবই কম হয়েছে, বাট হয়েছে, এটা না হলেও পারতো। আপনি দেখবেন যে আমাদের হাতিয়াতে হান্নান মাসুদ যেখানে ইলেকশন করছেন তার ভাইকে কুপিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। আমাদের এনসিবির আরেকজন নেতা ছিলেন মানে আতিক মুজাহিদ, ডক্টর আতিক মুজাহিদ, এই আতিক মুজাহিদের কাজিনকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখা হয়েছে এবং তিনি ওই যে লাইভ দেখাচ্ছিলেন যে মারতেছে। তো এ ধরনের হামলার ঘটনা ঘটছে, এগুলো না হলেও পারতো। আর আইনশৃঙ্খলা বাহিনীকে আমি ধন্যবাদ দেবো যে বিশেষ করে সেনাবাহিনীকে, তারা চেষ্টা করছেন, যথেষ্ট চেষ্টা করছেন এবং সেই চেষ্টাটা অনেক ক্ষেত্রে সফল হয়েছে, কোথাও কোথাও সফল হয় নাই। সার্বিকভাবে আমি মনে করি যে এই ইলেকশন বাংলাদেশের অন্যান্য ইলেকশনের তুলনায় ভালো হয়েছে, বাট এটা আস্তে আস্তে আরও ভালো হবে যখন আমরা জনগণ আরও ভালো হব। আমরা যখন ভোট রিগিংয়ের চিন্তা করব না, আমরা ফ্রি ফেয়ার ইলেকশনে গিয়ে ভোট দিয়ে চলে আসব। যেমন আমি হলো এনসিপির যিনি আহ্বায়ক ছিলেন, মানে নাহিদ ইসলামের প্রধান সমন্বয়কে আমি ছিলাম ঢাকা 11-তে। ওখানে আমি দেখেছি, আপনি দেখেন নাহিদ ইসলামের এজেন্টকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী একই কনস্টিটিউয়েন্সিতে যদি কোনো ভোটার থাকে তিনি যে কোনো কেন্দ্রের আপনার এজেন্ট হতে পারবেন। এখন ওখানে যাওয়ার পরে যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি পক্ষপাতিত্বমূলকভাবে বলতেছেন যে আপনি তো এই ওয়ার্ডের ভোটার না বা এই কেন্দ্রের ভোটার না, সুতরাং আপনাকে আমি নিব না। পরে আমরা ফোন করে আইন দেখিয়ে এরপরে নিশ্চিত করেছি যে না, উনি পারবেন, তিনি এখানে এলিজেবল। এ ধরনের সমস্যা হয়েছে। অন্যদিকে বিএনপির ওখানে প্রার্থী ছিলেন একজন, তিনি এমন লোকজনকে এজেন্ট দিয়েছেন, আপনার জাতীয় পার্টি লাঙ্গলের পক্ষে এজেন্ট দিয়েছেন বিএনপির প্রার্থী, আম মার্কার স্বতন্ত্র প্রার্থী তার পক্ষে এজেন্ট দিয়েছেন বিএনপির প্রার্থী। এখন ওখানে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে আপনি কার, আপনি কোন দলের, আপনি কোন প্রার্থীর? তিনি বলে কতক্ষণ যে আমি তো কার পক্ষে তো বলতে পারি না, তবে আমাকে কাইম ভাই পাঠাইছে বা কাইম ভাই লোক পাঠাইছে, এই ধরনের কাজ হয়েছে আর কি। এরপরে ওই আসনে বিএনপির প্রার্থীর আপন ভাই তিনি কেন্দ্রে ঢুকে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে আমরা বলার পরে বারবার তারপরে তিনি বের হয়েছেন। এই ধরনের ঘটনা প্রচুর ঘটেছে আর কি। বিশেষ করে ঢাকা 11 আসনে আমি জানি, আমি ওখানে ছিলাম, আমাদের একটা কন্ট্রোল রুম ছিল, আমি ওর ইনচার্জ ছিলাম। প্রত্যেক জায়গা থেকে ফোন আসছে যে এটা হচ্ছে, অনেক লোক জড়ো হয়েছে, এখনই কেন্দ্রে হামলা হবে। সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনী অবহিত করার পরে তারা এসে চেষ্টা করছে এটাকে ডিসপার্স করে। 2039 ভোটের ব্যবধান, 2037 ভোটের ব্যবধানে। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, নাহিদ ইসলাম এই যে 1868 ভোট পেয়েছেন হলো প্রবাসী ভোট, সেখানে কাইম সাহেব পেয়েছেন মাত্র 800 সামথিং, কত ভোট আমার মনে নেই ঠিক এই মুহূর্তে। তো এখানে প্রবাসী ভোট বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছেন এবং আমাদের অনেক ভোট বাতিল করা হয়েছে অযাচিতভাবে, যেটা আসলে বাতিল করার কথা না। আমাদের এজেন্টরা অবজেকশন দিয়েছেন যে স্যার এই কারণে তো ভোট বাতিল হয় না, কিন্তু ভোট বাতিল হয়েছে। এই জায়গাগুলো নিয়ে পরে আবার আপনার কাছে। তো এই জন্য মনে করি এখানে অনেক ধরনের সূক্ষ্ম বা স্থূল কারচুপি কিছুটা হয়েছে, যেটা না হলেও পারতো। ইলেকশন সার্বিকভাবে সূক্ষ্ম শব্দ না বলাই ভালো, আমরা ওনার কথা মনে হয় আগে চলে গেছে। জি, আবার আপনার কাছে আসবো। বিএনপির নবনির্বাচিত ঢাকা 10-এর সংসদ সদস্য শেখ রবিউল আলম, এই যে দুটো বিষয়, যে প্রথমে তারেক রহমান যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, আপনাদের দল যে দৃষ্টান্ত স্থাপন করলো, এটা ধরে রাখাটা, এই সম্প্রীতির জায়গাটা ধরে রাখাটা, বলছিলেন সবাই তো এটাই বলছেন যে মাঠের বিরোধিতা থাকবে, সেই সাথে সংসদে যে আমরা নতুন এক ধরনের সংসদীয় গণতন্ত্রের স্বপ্ন দেখছি, এই জায়গাটি, এবং নির্বাচনে যে কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটলো, এগুলো না ঘটলেও পারতো। আর একটু যুক্ত করি, 32টি যে আসনে ভোট জালিয়াতির অভিযোগ এনেছে জামাত আনুষ্ঠানিকভাবে, তার মধ্যে আপনার ঢাকা 10ও কিন্তু তারা যুক্ত করেছেন। আপনার একটু অবস্থান ব্যাখ্যা করুন। না, আমার কাছে এই নিয়ে আমার কোনো বক্তব্য এরকম নেই। একটা রাজনৈতিক দল, সে পরাজিত হয়েছে, সরকার নিশ্চিত গঠন করবে, এরকম একটা পরিস্থিতি তারা নিজেরাই বলেছে। 200 আসন মিনিমাম পাবে। এনসিপি একসময় 300 নিশ্চিত, পরে আসলো 150 অবশ্যই পাচ্ছি, পরে 30টাতে প্রার্থী দিতে সক্ষম হয়েছে, শেষে 6টায় জিতলো। আচ্ছা, তা তখন যখন একটা পরাজয় হয়ে যায়, তখন যে সমস্ত আসনগুলিতে খুব প্রতিযোগিতা হয়, সব প্রার্থী সাধারণত মনে করে যে মনে হয় এত কম ভোটে হারলাম, যেহেতু গুণায় কোনো ত্রুটি আছে কিনা, ওইখানে কোনো ত্রুটি আছে কিনা, এটা একটা সাইকোলজিক্যালি চাপ কাজ করে। সেই জায়গা থেকে হয়তো একটু অন্যভাবে ভাবতে পারে। আরেকটা হচ্ছে যে আপনি পরাজয় বরণ করেছেন, সেটাকে কিভাবে হালকা করা যায়।
নেতা কর্মী শুভানুধ্যায়ীদের কাছে হালকা কিভাবে করা যায়, একটা ব্যাখ্যা তো দিতেই হয়। তো সেই ব্যাখ্যাতে অনিয়ম আছে, অথবা আমরা আন্দোলনে যাচ্ছি, এরকমভাবে সান্ত্বনা দিতে হয়, সেই জায়গা থেকে এটা করা। আর ধরেন 35টা আসনে বিএনপিও খুব কম ভোটের ব্যবধান হারছে, হেরেছে। এখন যদি বিএনপি আবার সেটা নিয়ে মনে করেন আরেক রকম কিছু করে, তো সেখানেই তো চলে গেলাম, আস্থা তো আর রাখলাম না। আমি যেটা দেখেছি একজন প্রার্থী হিসাবে 88 থেকে আমি নির্বাচনের সাথে যুক্ত, 88 থেকে আমার দেখা সেরা নির্বাচন হয়েছে, বিশ্বাস করুন আমার দেখা। সেটা ভোট আপনি গ্রহণের কথা বলেন, গণনার ক্ষেত্রে বলেন, কিছু কিছু জায়গায় সেনাবাহিনী একটু অতিরিক্ত বল প্রয়োগ করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, অতিরিক্ত বলটা প্রয়োগ না করলে ভোট কাস্টিংটা আরেকটু বেশি হতো, 5% আমার মধ্যে বিশ্বাস। আতঙ্ক তৈরি হয়ে গেছে কোনো কোনো জায়গায়, কিন্তু ওই বল প্রয়োগের কোনো প্রয়োজন ঘটেনি, কিন্তু করেছে, তারা করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে করুক অথবা তাদের কাছে যে ধরনের নির্দেশনা মনে করেছে তারা করেছে। কারণ ভোট ব্যবস্থাপনার সাথে কিন্তু এটাও জড়িত যে ভোট বান্ধব পরিবেশটা রাখতে হবে। আপনি কেন্দ্রে গিয়ে যদি বারংবার এমন আচরণ করেন যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়, সাধারণ নারী ভোটার আছে, সাধারণ মানুষ ভোটার, তারা তো ওইটাকে ফেস করে আর ভোট দিতে উৎসাহিত হয় না, তখন তারা ভোটেতে নিরুৎসাহিত হয়ে যায়, নিজেকে সেফ জায়গায় নিয়ে চলে যায়, বারংবার আর আসতে চায় না। এরকমের কারণে কিছুটা ভোট ঢাকা শহরে আমার জানা মতো আমার আসনে কিছুটা মানে কাস্টিংটা একটু কম হয়েছে, 43% অলরেডি, বাট ভালো ভোট হয়েছে, এখানে কোনো সন্দেহ নেই। আর যেটা আপনি বলছিলেন যে সৌহার্দ্যতা আমরা যেটা এস্টাবলিশ করেছি, যেহেতু আমরা বিজয়ী দল, সরকার গঠন করতে চলেছি, জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, অথবা আমাদের দায়িত্ব বেশি, ডেফিনেটলি আমাদের দায়িত্ব আছে। ধরেন বিরোধী দল যারা হচ্ছে, এই আমাদের উপস্থিতি তো এও মনে করে যে তারা একটা সান্ত্বনাও পেতে পারে। আবার তারা আমরা জাতীয় স্বার্থে একসাথে রাজনীতি করা, একসাথে আইনসভাকে ফাংশন করানোর দায়িত্ব রয়েছে। মনে রাখা দরকার, এবার শুধু কিন্তু সরকারকে বিরোধী দলের কাছে জবাবদিহি করতে হবে না, পুরা আইনসভার কাছে জবাবদিহি করতে হবে। বিকজ নিজ দলের পার্লামেন্ট মেম্বাররাও অনেক ইস্যুতে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে, জানতে চাইতে পারবে, ভোটও দিতে পারবে। তো যার জন্য এবার সরকারটাকে ডেফিনেটলি আইনসভার কাছে, নির্বাহী বিভাগকে আইন বিভাগের কাছে আপনার জবাবদিহি থাকতে হচ্ছে। যার ফলে আমার বিশ্বাস হচ্ছে যে আপনি ব্রুট মেজরিটি পেলেও একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পার্লামেন্টকে ফাংশন করানোর একটা দায়িত্ব সরকারি দলের উপর পড়বে। সেই জায়গা থেকে আমি মনে করছি যে জামাত ইসলামী যে জোট, তারা যদি একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, যারা বিএনপি থেকে নির্বাচিত হয়েছে অনেক সংসদ সদস্য, তারাও যদি রাষ্ট্রটাকে এবং জনস্বার্থকে ধারণ করে ফাংশন করে, ডেফিনেটলি সরকার কিন্তু আর তাকে ফাংশন করতেই হবে এবং তাকে কিন্তু রাইট ট্র্যাকে থেকেই রাষ্ট্র ব্যবস্থাপনা করতে হবে। খুব বেশি ব্যর্থ হওয়ার এখানে সুযোগ থাকবে বলে আমার কাছে মনে হয় না। আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন, ঠিক করতে পারছি না। কর্মসূচি তো আছে, তারা কর্মসূচি, এখন একটা রাজনৈতিক দল কর্মসূচি যদি দিতে চায়, কে তাকে নিবৃত্ত করবে? অধিকারও তো আছে, আচ্ছা, রাজনৈতিক অধিকার কে তাকে নিবৃত্ত করবে? তিনি করে দেখতে পারেন। তারা তো এর আগেও, আপনি নির্বাচনের আগেও বড় বড় কর্মসূচি দিয়েছিলেন, সেগুলির থেকে পরবর্তীতে কিন্তু সেগুলি ক্লোজ করে নিয়ে আসছেন, করেননি। মনে হয়েছে যে প্রাসঙ্গিক হবে না, বিশেষ করে তারা তো লাগাতার শুরু করে দিয়েছিলেন, এই নিম্নকে শুরুই করে দিয়েছিলেন। আবার কবে যে উইথড্র করলেন তাও জানলাম না, কেন যে সরে গেলেন তাও জানলাম না। আছে তো এরকম। অর্থাৎ এগুলিকে আমি খুব বেশি নেতিবাচকভাবে দেখছি না। একটা জিনিস ভালো যে আমরা ধরেন জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন করে বাংলাদেশের রাজনীতির গুণগত মানের পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত মানের পরিবর্তন, অথবা জনবান্ধব একটা রাষ্ট্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার যে অঙ্গীকার, সেদিকে আমরা খুব ভালোভাবে যাচ্ছি। সেখানে আমি কোনো দেখছি না এখনো পর্যন্ত। এখন ধরেন সব দল একসাথে একই আকাঙ্ক্ষা ধারণ করে ফাংশন করবেন, সেটাও গণতন্ত্র না। আমরা যেন সীমা লঙ্ঘন না করি, আমরা যেন রাষ্ট্র এবং জনগণকে ধারণ করি, সেটা বিরোধী দল হোক, সরকার, জায়গাটা ধরে রাখা যাবে না, যেতেই হবে। আপনি কতদিন আর দ্বন্দ্ব করবেন, কতদিন আর সংঘাত করবেন, কতদিন আর বৈরী থাকবেন, কতদিন আর কত, অনেক হয়েছে তো। তো সেই জায়গা থেকে আপনি আরেকটা কথা আমি বলি, যেহেতু 5 বছর পর ক্ষমতা ছেড়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে, জনগণের অবাধে এরকম ভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত হচ্ছে, অতএব সংশোধন আপনাকে হতেই হবে। জনগণ কিন্তু সঠিক বিচার করবেই। তারা এখন পরিবর্তিত রাজনীতি দেখতে চায়। যেমন এই যে বিরোধী দল বা জোট অনেক ভালো করেছে, অনেক ভালো করেছে, তারা প্রত্যাশার চেয়ে ভালো করেছে, কোনো সন্দেহ নেই। মানুষ তো তাদের উপর আস্থা রেখেছে, ভোট তো পেয়েছে, ভোট দিয়েছে। তো এই আস্থাটা আবার তাকে ধরে রাখতে হবে তার রাজনৈতিক চরিত্র দিয়ে, অথবা বিরোধী দলের চরিত্র দিয়ে। আবার আমাদের উপর মানুষ
আস্থা রেখে ব্রুট মেজরিটি দিয়েছে, তো সেটাই 5 বছর আমাদের কর্মের বিচার তারা করবে। মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করতে আমরা যদি না ব্যর্থ হই, তাহলে আগামী নির্বাচনে আরো বেশি কঠিন চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। তো যেহেতু আমরা রাজনৈতিক দল সবাই অন্যান্য দলের কথাও বলছি, অতএব আমাদের কাছে প্রাধান্য পাবে জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে আকাঙ্ক্ষার জন্য আমরা জীবন দিয়েছি, 17 বছরের নিধনের শিকার হয়েছি, গুম হয়েছি, আনঅথরাইজ কিলিংয়ের শিকার হয়েছি, সেই আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সরকারি দলের যেমন দায়িত্ব রয়েছে, সরকারের বিরোধী দল বা বিরোধীদেরও তেমন দায়িত্ব রয়েছে, আইন বিভাগের দায়িত্ব রয়েছে, বিচার বিভাগের দায়িত্ব রয়েছে, শাসন বিভাগের দায়িত্ব রয়েছে। ডেফিনেটলি সেটা হলেই আমার বিশ্বাস যে আমরা একটা গুড স্টার্ট এবং একটা গুড এন্ডিংও আমরা দেখতে পাবো। জি, আমরাও সেই প্রত্যাশা রাখি। ডাক্তার জাহেদুর রহমান, এই যে ভোটের যেই হিসেব, মোট ভোট পড়লো 59.44, বিএনপির 49.97, জামাতের 31.76, এনসিপির 3.5, এই যে 3.05, এই যে জামাতের যে এই বিপুল ভোট, এটা আপনি কিভাবে দেখেন? অনেকে এভাবে বলতে চাই, এটা কি শূন্যস্থান পূরণ হলো নাকি জামাতের আসলে বড়? মানে এইবার যেহেতু আওয়ামী লীগ মাঠে ছিল না, কার কত ভোটের অ্যাবসলিউট পার্সেন্টেজ আমরা আসলে এবারও ঠিক মতো বুঝতে পারবো না, এটা বোঝা সম্ভব না। আওয়ামী লীগ থাকলে, আওয়ামী লীগের ভোট আমি মনে করি দুই পক্ষই বলে যে ওনারা পেয়েছে না, আমি মনে করি আওয়ামী লীগের ভোট দুই পক্ষেই গেছে। আওয়ামী লীগের স্ট্রং হোল্ড অনেক জায়গায় জামায়াত জিতেছে, জামাত সব নিজের ভোটে ওখানে জিতেছে না। বহুদিন থেকে জামাত একটা কাজ করেছে, ওই যে আমরা সব নিউজ দেখেছি বিভিন্ন জায়গায় যে বিএনপি মামলা করেছে। মানে এখানে একটু প্রশ্ন আছে, মানে জামাত তো প্রচুর নির্যাতনের কথা বলে, জামাতের তো মামলা করা উচিত ছিল। মামলা বলতে জেনুইন মামলা করবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত ছিল। তারা অনেক আগেই এই কৌশলটা আসলে নিয়েছে, তারা খুব কম মামলা করেছে। এমনকি যারা মামলায় পড়েছে তাদেরকে তারা নানান রকমভাবে প্রলোভন দেখিয়েছে মামলা থেকে তুলে নিয়ে আসা, বা সাহায্যও করেছে, এটাও আছে। তো এই কৌশল ছিল, এই কৌশলের ক্ষেত্রে জামাতও লোকালি প্রচুর ভোট পেয়েছে। আবার বিএনপিও আমি ধারণা করি জামাত প্রচুর হাইপ তোলার কারণে যেটা হয়েছে, জামাত অনেক ভালো করে ফেলতে পারে, এই বোধ তৈরি হওয়ার কারণে আওয়ামী লীগ এবং বিশেষ করে আমি ধারণা করি নন মুসলিম যে ভোটাররা আছেন, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তাদের একটা অংশ আবার বিএনপির দিকে ভোট দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। সো দুই পক্ষই পেয়েছে। কিন্তু সব সরিয়ে রেখেও বলি, মানে জামাত সোফার যে পার্সেন্টেজ দেখছে, আরেকটা কথা একটু বলে রাখা ভালো, বিএনপির পার্সেন্টেজের সাথে মানে স্বতন্ত্রটা যোগ করে দেওয়া উচিত হবে, তাতে বুঝবেন যে আসলে মোটামুটি ডাবল ইয়ে পেয়েছে বিএনপি। আর একটা কথা মনে রাখা দরকার, এনসিপি জামাত কারোটাই আপনি খুব স্পষ্ট পার্সেন্টেজ বুঝবেন না, কারণ জামাতের সিটে এনসিপির ভোট গেছে, এনসিপির সিটে জামাতের ভোট গেছে। আপনি জোটের ভোট বলতে পারছেন, যোগ দিয়ে দেন দুটো, প্রায় 35%। বিএনপির জোটে এমন কেউ নেই যার সারা দেশে সংগঠন আছে এবং বিএনপি তার ভোট পেয়েছে। সুতরাং বিএনপিটা কিন্তু অ্যাবসলিউট, আমি আশা করি বোঝাতে পেরেছি। তো তাহলে জামাত এনসিপি মিলে 35%, এটা ঠিক আছে, কিন্তু কোন কার্যে কতটা, যেমন এনসিপি বলতে পারে যে জামাতের অন্যগুলোতে এনসিপির অনেক ভোট দিয়েছে, এনসিপির কিছু কিছু জায়গায় স্ট্রেংথ তো আছেই। তো জামাতের যদি আমরা যেটা দেখা যাচ্ছে, এটাও যদি মোটামুটি আমরা ধরি, কারণ তারা যদি অন্য সিটগুলোতে ক্যান্ডিডেট দিত, সেগুলোতেও ভোট পেতে পারতো, এখানে যদি কমে, সো অ্যারাউন্ড 30% যদি ধরি, হিউজ সাকসেস। মানে জামাত একা যখন নির্বাচন করেছে দুবার, 91, 96, আমি পপুলার ভোটের কথা বলছি, যদিও ফার্স্ট পাস দ্য পোস্টে হিসাব অন্য, কিন্তু সে 91 সালে 12.5%, তার ইতিহাসে হাইয়েস্ট ভোট। 96 ওটা কমে গেল, ওটা 8%-এর মতো হয়ে গেল। তো সেই জায়গায় 12টাও ধরি আমরা, মানে 8 ধরলে তো প্রায় 4 গুণ হয়েছে। এই আলোচনায় ফিরছি ছোট্ট ধরে 2.5 টাইমস, মানে ইটস এ হিউজ। জি, আলোচনা আবার ডাক্তার জাহেদুর রহমান, আপনি বলছিলেন যে জামাতের হিউজ সাকসেস, কেন আসলে এই হিউজ সাকসেস? একটা দলের এই পর্যন্ত যত সিট পেয়েছে স্বাধীনতার পর সব যোগ দেন, তারপর 2 দিয়ে গুণ দিলে এবার যত সিট পেয়েছে সেটা দ্বিগুণ সিট, অন্তত 2.5 থেকে 3 গুণ, এই পরবর্তীতে হিসাব করে 4 গুণ ভোট পেয়েছেন। এর মধ্যে অনেক ক্যালকুলেশন আছে, সেটা ঠিক আছে, এর মধ্যে আওয়ামী লীগের ভোট আছে, এনসিপির ভোট আছে, অন্য কারো ভোট আছে, সুইং ভোট আছে, কিন্তু সবকিছু মিলে আগেও সুইং ভোট ছিল, কোনো সন্দেহ নাই, খুবই বড় সাফল্য। আমি নির্বাচনের আগের দিন আমি জামাতকে কিন্তু অভিনন্দন জানিয়েছিলাম বিজয়ের জন্য, অ্যান্ড মাই প্রেডিকশন ওয়াজ বিএনপি 2/3 মেজরিটি পাবে, জামাত 70টার মতো সিট পেতে পারে সর্বোচ্চ। কিন্তু তারপর তাদের এটা বিজয়, মানে একটা দল যে জায়গা থেকে এখন এখানে যেখানে এসে দাঁড়িয়েছে, এটা অসাধারণ সাকসেস। এখন ওই যে যা যা করছে, কর্মসূচি দিচ্ছে, ওটা করছে, সেটা করছে, এটা আসলে ওই যে তারা জিতে যাবে বলছিল, এই জিনিসটা থেকে একটু বেরিয়ে আসার জন্য এইটুকু কাজ করতে হচ্ছে। ওনারা খুবই খুশি আছেন, আমি নিশ্চিত, তাদের ভেতরে ভেতরে তারা খুবই হ্যাপি। সর্বোচ্চ যতটুকু হওয়ার কথা ততটুকুই হয়েছে এবং সব কিছু তাদের জন্য সেট ছিল। আর একটু যদি যোগ করি,
আচ্ছা, একটা পরিসংখ্যান এসছে, বিএনপির বিদ্রোহী প্রার্থীরা 28টা সিটে ডিসিশন করেছেন, এর মধ্যে 7 জন জিতেছেন, আর বাকি 21টা সিট তারা বিএনপি প্রার্থীদের ভোট কমিয়ে জামাতকে জেতাতে সাহায্য করেছেন। সো আপনি 21টা বাদ দিলে জামাত কিন্তু 50-এ রিডিউস হতে পারতো। তো সেটাও হয়নি, সেটা না হয়ে তাদের পক্ষে এত কিছু হয়েছে, ওনারা খুবই খুশি আছেন, আমি শিওর। ডাক্তার সাজিদুল হক রুবেল, এই যে ভোটের যে শতাংশের যে হিসেব দাঁড়ালো, বিএনপি বলি, জামাত বলি, এনসিপি, আপনার কাছে কি মনে হয়? এটা তো ঠিক আছে, তবে শতাংশটা কম হয়েছে। এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা কেন কম হলো এটাও একটু ভাবে দেখতে হবে আমাদেরকে। তো এখানে আমরা কি টোটালি এটাকে ইনক্লুসিভ করতে পারি নাই বলে কি পার্সেন্টেজ কম কিনা, এই প্রশ্নটা কিন্তু থাকলো। আর একটা বিষয় হচ্ছে যে তারপরে যে গণভোটে একটু ভোট বেশি হয়েছে, কিন্তু হ্যাঁ আমাদের ধারণা ছিল কিন্তু উল্টা, যে গণভোট তো মানুষ বোঝে না। এটা একটা কারণ আছে ভাই, সেটা হলো ওই যে 2টো সিটের, ওটা ব্যাখ্যা দিয়েছে, 2টো সিটের ফলাফল স্থগিত আছে, ওটার গণভোটটা কাউন্ট করা হয়েছে, কিন্তু ওই মার্কাটা করা হয়নি। ঠিক আছে, তারপরেও আমরা যখন আপাতত দেখছি যে হলো গণভোটের সাথে হিসাবটা মিলছে না, তো বা এটা কেন হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে নিশ্চিন্তে হচ্ছে যে আমরা এটাকে হলো গিয়ে হয়তো রবি ভাই আবার একটা পয়েন্ট যুক্ত করেছে আমার আলোচনার পরে। আমি পজিটিভলি সেনাবাহিনীর কথা বলেছিলাম, তারা বলেছে যে তিনি বলেছেন বাড়াবাড়ির কারণে অনেক সময় অনেক ভোটাররা একটু আতঙ্ক বোধ করেছে, ভোট কেন্দ্রে যায়নি, এরকম একটা ব্যাপার থাকতে পারে। আবার এর আগ দিয়েও নানা ধরনের খবরাখবর, নানা ধরনের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে, সেগুলোর কারণে অনেক সময় অনেক, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার থেকে অনেকেই হয়তো ভোট কেন্দ্রে যান নাই আর কি। এইগুলোর কারণে পার্সেন্টেজটা কমতে পারে। জামাতের 31.76, জামাতের জায়গাটা হচ্ছে যে এটা ঠিক বলা যায় হচ্ছে শুধু তো হচ্ছে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের বিষয় না, এই ব্রিটিশ আমলে জামাত জন্ম নেওয়ার পর থেকে, এবং জামাত 3টি দেশে কাজ করে, বাংলাদেশে কাজ করে, ভারতবর্ষে কাজ করে, পাকিস্তানে কাজ করে। পাকিস্তানের জামাতের কপালে কিন্তু 71-এর কলঙ্ক নাই। 71-এর কলঙ্ক না থাকা সত্ত্বেও পাকিস্তানেও কিন্তু জামাত কখনো সরকার গঠন করতে পারে নাই। এটা খুব সিগনিফিক্যান্ট একটা বিষয় যে পাকিস্তানেও জামাত কখনো কোনোদিন সরকার গঠন করতে পারে নাই। এই যাদের ভোটের অবস্থা বা এই যাদের পরিস্থিতি, সেই ক্ষেত্রেও তারা নিশ্চয়ই হচ্ছে গিয়ে এই মুহূর্তে 5ই আগস্ট পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা একটা বেনিফিট নিয়েছে, আর কি। এখন ডিম পারলো হাসে, খাইলো বাগডাসে, ঠিক আছে। এনসিপি পাইলো মাত্র 3.5%, আর ওনারা পায়ে গেল এত ভোট আর কি। তো এটাও তো হচ্ছে গিয়ে এখানে যত স্টেক হোল্ডাররা ছিল তাদেরও রাজনৈতিক সমীকরণ করা, রাজনৈতিক দক্ষতার ব্যাপারে ভুল চাল, বেশি কথা, উল্টাপাল্টা কথা, নানান কথার মধ্য দিয়ে হয়তো তারা হচ্ছে গিয়ে একটি সুবিধাজনক অবস্থায় এসেছে। কিন্তু সুবিধাজনক অবস্থায় আসলেও হচ্ছে আমরা যেটা দেখেছি, একদম মাঠ থেকে দেখেছি, তো এখানে তো নানা ধরনের ব্যাপার স্যাপার ছিল আর কি। মামলা থেকে মানে উইথড্র করবার হচ্ছে ব্যাপার আছে, এখানে হচ্ছে নিরাপত্তা দেওয়া হবে সেরকম ব্যাপার আছে। আবার ভোট নিতে না গেলে সেই সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তার দায়িত্ব নেব না, এরকমও কথাবার্তা কিন্তু বিভিন্ন স্থানিক পর্যায়ে আলোচিত হয়েছে। এরকম নানা রকম ম্যানিপুলেশনের ব্যাপারগুলো হয়েছে। আর একটা কথা মনে রাখতে হবে, হ্যাঁ এখানে বড় ধরনের ইঞ্জিনিয়ারিং হয় নাই, যেটা আমরা 14তে দেখেছি, 18তে দেখেছি, 18তে যা দেখেছি সেটা হয় নাই। কিন্তু এই নির্বাচনের ক্ষেত্রে কি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এখানে 3M ছিল না? সেই কালো 3টা M, যার একটির নাম হচ্ছে ব্ল্যাক মানি, যার একটি নাম হচ্ছে ম্যানিপুলেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটা হচ্ছে গিয়ে মাসেলস, হ্যাঁ। এবং এখানে ধর্মের প্রয়োগ ছিল না? অবশ্যই এখানে ধর্মের ব্যাপারগুলো ছিল। ফলে এই 3M মুক্ত তো নির্বাচন না, ঠিক আছে। এই বিষয়গুলো সহায় তো নির্বাচন, এবং এই 3M কি প্রয়োগ করেন নাই তারা তাদের এই 31%, 29% তৈরি করবার ক্ষেত্রে? তো সেটা তো তারা করেছেন আর কি। তো আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, একেবারে একটা আদর্শিক জায়গায় আসি নাই। ফলে এটা বুঝতে আমরা এখনই হচ্ছে গিয়ে জনগণের এত বড় অংশ, 1/3 যদি 30%, 1/3 জনগণ হচ্ছে গিয়ে এখন হচ্ছে এরকম ধর্মকে ভিত্তি করে যারা রাজনীতি করবার চেষ্টা করে তাদের পক্ষে চলে এসছে। এইটা আমি আসলে ব্যক্তিগতভাবে মেনে নেওয়া হচ্ছে আমার পক্ষে, যেমন ভাবাবেগের জায়গাতে কঠিন, আবার আমার যুক্তির জায়গাতে আমি মনে করি যে না, বিষয়টা তা হয়নি, ঠিক আছে, বিষয়টা তা হয়নি। অনেক জায়গায় হচ্ছে গিয়ে বিএনপিরও অনেক ধরনের ভুল,
5 আগস্ট পরবর্তী কিছু আচার আচরণ, তাদের দলীয় শৃঙ্খলা রক্ষা করতে না পারা, উশৃঙ্খল কিছু আচরণ করা, অতিরিক্ত মামলা করার ক্ষেত্রে জাহিদ ভাই একটা কথা বলেছেন যে ওরা নিপীড়িত হয়েছে তাহলে মামলা করলো না কেন। কিন্তু মামলা করাটা একটা কৌশলের ব্যাপার আছে, যে একজন ব্যক্তি একটা হত্যা মামলার ক্ষেত্রে ধরেন 150-200 লোককে মামলায় জড়ায় ফেলানো, এবং এই মামলায় জড়ায় ফেলার সাথেই কিন্তু রয়েছে এক ধরনের অর্থনৈতিক উৎকোচের বিষয় ছিল আর কি। তো যেটা হলো হয়তো সেই কাজটা জামাত পিছিয়ে ছিল, এই পিছিয়ে থাকার কারণে আবার কিছু সিম্প্যাথি পেয়ে গেছে আর কি। এরকম বিএনপির ভুলের কারণে, বিএনপির ভুল খেলার কারণে, ঠিক আছে, আপনার হলো ওরা কিছু বেনিফিট পেয়েছে আর কি। জি, শেখ রবিউল আলম, এই যে বিএনপির ভুল খেলার কারণেই কি জামাত বেশি ভোট পেল? না, একটা রাজনৈতিক দল কি ভুল করে সেটা সময় বলে দেয়, ভুল তো থাকতেই পারে, কিন্তু সব সঠিক করলে তো আর কেউ সিটি পেত না মনে হয়। এখন যদি বলেন যে মানুষ আস্থা রেখেছে 220 সিটের কাছাকাছি বিএনপি পেয়েছে, যদি আমি স্বতন্ত্রটা ধরি, তো আমাদের বিদ্রোহীদেরটা ধরি, তো এখন আপনি অন্য দল রাখবেন না, আর ভুল কি থাকবে না? একেবারে নাম করা ব্যাটসম্যান তো ভুল করে, ফ্লাইট মিস করতে গিয়ে দেখা গেলো ইজি বলে এলবিডব্লিউ প্রথম বলে এটা থাকে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে রাজনীতিতে এইগুলি থাকে, এর মধ্যে দিয়ে সংশোধিত হতে হয়। আর ভুল করুক আর না করুক, গত 17 বছরও দায় বিএনপিকে নিতে হয়েছে। যখন 5ই আগস্টের পর সব দোষ বিএনপি, যতটা না আওয়ামী লীগের। সংগ্রাম করলো বিএনপি, নিধন হলো বিএনপি, গুম হলো বিএনপি, মাঠে থাকলো বিএনপি, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ আসামি, তারপর তো বিএনপিরই ভুল ছিল। শুদ্ধ হয়ে গেল নতুন রাজনৈতিক দল এবং জামাত ইসলাম, যারা 2000 আপনি যদি বলেন 15 থেকে 2024 পর্যন্ত যাদের কোনো অস্তিত্বই ছিল না, মাঠে ছিল না, আন্দোলন করেনি জামাত ইসলাম, এনসিপি নতুন করে আবির্ভূত হলো, তারা তো সব বিএনপিরই ভুল পেল। 17 বছরের স্যাক্রিফাইসটা তো স্বীকৃতি দিল না। তারপর গত 18 মাস তো সবাই সমালোচনা করেছে বিএনপির। তো যাই হোক, এই সমালোচনা থাকে, ভুল ধরা, আমাদের ভুল সবাই ধরে আর কি। তো এটাও আমি মনে করি যে আমাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা ইতিবাচকভাবে দেখি, আর ভুল থাকবে তার থেকে শুধরে নিতে হবে। তবে কয়েকটা জায়গায় এটা তো আছে যে যেভাবে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করেছে সেভাবে তো আর জনগণ গ্রহণ করেনি, গ্রহণ করলে তো আর এই ব্রুট মেজরিটি দেয় না, তাই তো? এই জায়গায় দেন। আরেকটা কথা বলছিলেন, গণভোট বেশি হয়ে দেখানো হচ্ছে, এর কারণও একটা আছে যে প্রার্থীর ভোট অনেক বাতিল হয়েছে, কিন্তু গণভোটটা ওইভাবে বাতিল হয়নি। সেখানে হিউজ ভোট বাতিল হয়েছে প্রার্থীদের ক্ষেত্রে, যারা ভোট দিতে গিয়ে এমন সিল করেছে যে দুটাতেই চলে গিয়েছে। এমন প্রার্থী পেয়েছি আমি একটা নিজে জালবোর্ড দেখছি যে কয়টা প্রতীক আছে, 8টা প্রতীক আছে আমার ওখানে, 8টাতেই সে সিল মেরেছে, 8টাতেই সে সিল মেরেছে। এগুলি বাতিল হয়েছে প্রায় 2600 ভোট বাতিল হয়েছে আমার কনস্টিটিউয়েন্সি ঢাকা 10-এ। কিন্তু দেখা গেল হানা ক্ষেত্রে সেটা হয়নি, এই জন্য হানাটা একটু বেশি হয়েছে, এই ভোটটা একটু কম। এই যে জামাতের যে 31.76, এনসিপির 3.05, আপনি কিভাবে দেখেন? এক সেকেন্ড, খুব সিগনিফিক্যান্ট একটা ফাইন্ডিং আছে, জাতীয় পার্টি 0.89, এটা খুবই গুরুত্বপূর্ণ। না, এনসিপি ধরেন ওই জায়গাতে তো একটা হয়েছে, এনসিপির তো 30টা আসনে প্রাপ্ত ভোটই কাউন্ট করতে হচ্ছে। তারা জামাত ইসলামকে যেখানে ভোট দিয়েছে সেটা আর তাদের দলীয় ভোট থাকছে না। এখানে আমার কাছে মনে হয়েছে এনসিপিটা কিছু সাফার করেছে, এনসিপিকে একটু মূল্য দিতে হয়েছে। যদিও তারা পার্লামেন্টে 6টি আসন পেয়েছে জামাত সাথে অ্যালায়েন্স করে, এটা হয়তো আরো কমে যেতে পারতো, আমি জানি না, এটা ধারণা আর কি। কিন্তু তারপরেও কিন্তু উচ্চকক্ষে গিয়ে যখন পার্সেন্টেজ হতো তখন এনসিপি মনে হয় আরেকটু ভালো করতে পারতো। জোটে না জোটে ভাবে এইভাবে যদি না হতো, আলাদাভাবে নির্বাচন করলে তারা ওই পার্সেন্টেজটা আমার কাছে মনে হয়েছে আরেকটু বেশি পেত, জামাতের আরেকটু হয়তো কমতো। জামাতের এই ভোটের এই হিসেবকে কি হিউজ সাকসেস দেখেন? আমি সাকসেস দেখেছি, ওভারঅল আমি এটা সাকসেস দেখি, এটা বড় অ্যাচিভমেন্ট তাদের। তারা হচ্ছে রাজনীতিতে তাদের কৌশলটা তো বহুমাত্রিক। আর ধরেন একটা ভোটারের ভোট পাওয়ার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা যায়, যেখানে শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে বললে সেখানে শরিয়া আইন প্রতিষ্ঠিত করার সব অঙ্গীকার আছে। কোরআনের কথা বললে যে সমস্ত মানুষ চোখ দিয়ে পানি চলে আসে তাদেরকে কোরআনের আইন বললেই তারা ভোট পাওয়া যায়। আবার যখন আপনি বিদ্যুতের সাথে মিটিং করছেন বলতে প্রশ্নই আসে না শরিয়া আইনের আমাদের, সেখানে আবার সেটা বলা যায়। হিন্দু ভাইদের কাছে আগে বলা যায় যে দেখুন আওয়ামী লীগ বিএনপি দ্বন্দ্ব নেই, আমরা সংখ্যালঘুদের আমাদের শাখা খুলিয়েছি, এখানে থাকেন, একজনকে প্রার্থীও বানিয়ে দিলেন হিন্দুদের মধ্য থেকে। যেখানে যেটা বলা, আবার যেখানে পারচেস করা দরকার পারচেস করা যায়, দারিদ্রতাকে কাজে লাগানো যায়, অনেক টাকা আছে করা যায়, বিনামূল্যে চিকিৎসা দেওয়া যাবে, এখনই দেওয়া যাবে। আবার ওই এলাকায় একজন চিকিৎসা আছেন, ধরেন অসুস্থ অবস্থায় আছেন, সেই পরিবারকে একজন নিয়ে গেল, এখনই নিয়ে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। যে দেখেন যে রুগী যিনি চিকিৎসা না পেয়ে বাসায় ঘুমিয়ে পড়ে আছেন,
তিনি গিয়ে দেখলেন তার আত্মীয় স্বজনরা যে ওই রুগীকে নিয়ে ইবনে সিনা এখনই ভর্তি করে দিয়ে একেবারে মেশিন টেশিন লাগিয়ে ক্যাবিনের মধ্যে শুয়ে রেখেছেন। করা হয়েছে, একটা ইম্প্যাক্ট পড়ে গেছে আশেপাশের জায়গায়, যা যা করার করেছেন। এখন বলবেন যে নৈতিকতার দিক থেকে এটা ঠিক না, কিন্তু আইন দিয়ে কি আপনি এটাকে আটকাতে পারবেন? আইন দিয়ে তো আপনি আটকাতে পারছেন না। তো এগুলি অপকৌশল আমরা বলতে পারি, কিন্তু ভোটের যেহেতু বিধির মধ্যে দিয়ে এটাকে নিষেধ করা যায় না, আমি এগুলিকে ইতিবাচকভাবে আমি দেখতে চাই। কারণ বাংলাদেশের মানুষ যেহেতু নিজের জ্ঞানে সব কিছু করে না, তাদেরকে যে কোন সময় প্রলুব্ধ করা যায়, তো প্রলুব্ধ করতে চাইলে তো রাজনৈতিক দল প্রলুব্ধ করবে। জনগণ যত সচেতন হবে ডেফিনেটলি আপনি দেখবেন তত গণতন্ত্র এবং জনপ্রতিনিধির গুণগত মান তত আরো প্রতিষ্ঠিত হবে। যেমন উত্তরবঙ্গে যদি যান, যে সমস্ত জায়গাতে শিক্ষার এখনো কিছুটা অভাব আছে, মানুষ এখনো আবেগতাড়িত, মানুষের এখনো দারিদ্রতা আছে, মানুষের ধর্মের প্রতি অন্ধবিশ্বাস আছে, সেখানে জামাত অনেক ভালো করেছে। আবার অন্য জায়গায় যদি যান, সেখানে দেখবেন যে কম্পারেটিভলি মানুষ যত আধুনিকভাবে রাষ্ট্রকে নিয়ে ভাবছে, রাষ্ট্র ব্যবস্থাপনা সম্পর্কে জানে, ভোটে একজন জনপ্রতিনিধির কি যোগ্যতা থাকা দরকার তারা যেখানে বোঝে, সেখানে কিন্তু অন্ধভাবে আর দাঁড়িপাল্লায় ওইভাবে ভোট নিতে পারেন। জি, মুজাহিদুল ইসলাম শাহীন, এই যে ভোটের শতাংশের যে হিসাব, এনসিপি আসলে এই 3.05% ভোট নিয়ে কি ভাবছেন? যে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা প্রশ্নের রিভিউ করে আসি। রবিউল ভাই বললেন যে গত 17 বছর আন্দোলনে বিএনপি করেছেন। আপনি দেখেন যেহেতু জোটের একটা অংশ হলো জামাত, সে জামাত কিন্তু কম সাফার করেনি। তারা আন্দোলন করেছে, তারা মাঠে ছিল, তারা কিন্তু জেলে ছিল, তাদের নেতাদের ফাঁসি হয়েছে। তো জামাতেরও কিন্তু স্যাক্রিফাইস কম না। এরপরে আপনি আসেন যে ভাইয়ার একটা কথা বলছেন যে এখন যে এনসিপির নেতারা ছিলেন, এরা কোথায় ছিলেন? এরা ছাত্র ছিলেন, কেউ কেউ স্কুলে পড়তেন। যখন তারা আন্দোলন করার বয়স হয়েছে তখন কিন্তু সেই ক্যাম্পাসে এসে আন্দোলন করছেন। না তারা আপনি কোথায় পেলেন যে এনসিপি নেতারা কোথায় ছিলেন? আচ্ছা, আপনি একটু বলছেন যে এরা এটা তো সাফার না। আমি বলি, আমি কথা বলিনি, কেউ বলে শুনেছেন যে এনসিপির এখন নেতারা কোথায় ছিলেন? আমি বলি, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো যে এটা তো আপনি ধারণা করে বললেন, তো কথা তো আমি বলিনি, কেন সেটা বলবেন? আচ্ছা, তো এখন কথা হলো যে এরা আন্দোলন কোথায় করছেন, এটা একটা প্রশ্ন ছিল আর কি। তা আন্দোলন কিন্তু এরা যখন ক্যাম্পাসে ছিলেন, নাহিদ ইসলামরা, আপনি দেখবেন যে ডাকসুর মানে পাদদেশে অথবা রাজু ভাস্কর্যের পাদদেশে এরা কিন্তু আন্দোলন করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আন্দোলন করছেন, অনশন করছেন বিভিন্ন বিষয় নিয়ে হাসিনার আমলে, এবং তারা কিন্তু মানে পরীক্ষিত নেতা। আস্তে আস্তে এসে যখন একটা পর্যায়ে কোটা বিরোধী আন্দোলন হয়, এটাকে তারা একটা মানে পরিপূর্ণ মানে বাংলাদেশের যে আন্দোলন হয়, গণতান্ত্রিক আন্দোলনের এটা মানে রূপ দিয়েছেন আর কি। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয়, ভাই একটা কথা বলছেন যে আপনার জামাত ইসলামী 3টা দেশে ভালো করে নাই। ভারতে কিন্তু জামাত ইসলামী কোনো রাজনৈতিক দল না, এটা সামাজিক সংগঠন। সুতরাং ভারতে তার রাজনীতি করার কোনো সুযোগ নেই, ভোটেরও কোনো মানে এখানে বিষয় নেই আর কি। আর থার্ড যে বিষয় আপনি বলছেন যে এখানে মানে এনসিপি যে ভোটটা ইয়াটা পেয়েছে, যে মানে পার্সেন্টেজটা পেয়েছে 0.5, 3.05, এটা কিন্তু এনসিপিকে মানুষ ভালোবাসে আর কি। এখানে ইয়া ভাই একটা বলছেন, মানে কথা বলছেন, সেখানে মূল বিষয়টা হলো আসলে এটা মিক্সড ভোট। এখানে জামাতেরও ভোট আছে, এনসিপিরও ভোট আছে। আবার সারা বাংলাদেশে যদি এনসিপি ইলেকশন করতো তাহলে এনসিপির হয়তো আরও বেশি ভোট বাড়তো। তো এখন এখানে এই পার্সেন্টেজ দিয়ে এনসিপিকে আপনাকে মানে অ্যাবসলিউট বিবেচনা করা যাবে না। এটা জাহেদ ভাই ঠিকই বলছেন যে এটা অ্যাবসলিউট ভোট এটা না, বা এটা কী বলে অ্যাবসলিউট পার্সেন্টেজ এটা না। এটা হলো আপনার সারা বাংলাদেশে যদি এনসিপি এককভাবে ইলেকশন করতো তাহলে হয়তো সে একটা সংসদ সদস্য নাও পেতে পারতো, কিন্তু তার অনেক ভোট বাড়তো বা ভোট আসতো। এটা বোঝা যেত যে এনসিপি কত পার্সেন্ট ভোট বিলং করে, মানুষ কতটা তাকে ওন করে। আর বাংলাদেশের রাজনীতিতে আসলে একটা মানে নতুন 9 মাস বয়সী দল ইলেকশন করে আসন জিতে আসা এত সহজ বিষয় না। এখানে অনেক ধরনের ইলেকশন মেকানিজম আছে। আপনি দেখেন, একটা আমি যেখানে ইলেকশন করেছি এখানে আমার মানে নাহিদ সাহেবের, সেখানে 162টা কেন্দ্র, এখানে 950 এজেন্ট দিতে হয়। এই 950 এজেন্ট পরীক্ষিত লোক লাগে, যারা নির্বাচন সিস্টেমটা বুঝে, যারা ওখানে এজেন্টের কাজ কী হবে এটা বুঝে। তা আমাদের মতো নতুন একটা 9 মাস বয়সী দলের এবং শুধুমাত্র তরুণদের নিয়ে দল, এই দল সারা বাংলাদেশে ইলেকশন করে হয়তো এজেন্টও দিতে পারতো না। এখন তার জোটে তার যাওয়াটা অবদারিত ছিল, যেহেতু বাংলাদেশে একটা নতুন আন্দোলন হয়েছে, আন্দোলনের প্রেক্ষিতে সবাই আমরা সুবিধা এখান থেকে পেয়েছি, এখান থেকে ফেসিস্ট বিতাড়িত হয়েছে, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেক্ষেত্রে এখানে আমাদের বিএনপির সাথেও জোট করার সুযোগ ছিল বা জামাতের সাথেও সুযোগ ছিল, সবাই আহ্বান করছে, আমাদের কাছে যেটা বেস্ট মনে হয়েছে আমরা সেখানে গিয়েছি, এবং সেই জোটের মাধ্যমে আমরা নির্বাচন হয়েছে। আমাদের 6 জন মানে 30 জনের মধ্যে 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, হয়েছেন। এখন এখানে অ্যাবসলিউট ভোট কাউন্ট করার আসলে সুযোগ নেই। এটা সারা বাংলাদেশের সিটি থাকা যদি মানে ভোট আসতো আমাদের
মানে পকেটে, তাহলে আমরা বুঝতে পারতাম যে যে কিন্তু মজিবুল ইসলাম শাহীন আপনার কাছে বা আপনাদের কাছে মনে হয় কিনা যে 6 জন সংসদ সদস্য হয়তো বা পেলেন, কিন্তু জামাতের সাথে জোটের কারণে আপনাদের রাজনীতিতে এক ধরনের বড় প্রশ্নের মুখে এই আলোচনাটা কিন্তু যখন জোট করেছে তখন থেকেই ছিল। না, আমরা এটা করি না। আমরা মনে করি যে আমরা সংসদে আমাদের যে প্রেজেন্টেশন যেটা হয়েছে, আমাদের প্রতিনিধি যারা গিয়েছেন তারা সংসদে আগামী দিনের সংস্কারের জন্য সংসদে তাদের যাওয়া দরকার ছিল, এবং জুলাই আন্দোলনের ফেস বা পোস্টার বয় আপনি যাই বলেন না কেন, যারা বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এত বড় একটা পতন ঘটিয়েছে শেখ হাসিনার মতো একটা মানে সরকারকে, তারা বাংলাদেশের সরকার মানে সংসদে গিয়ে সরকারকে সহযোগিতা করবে, অথবা তারা কনস্ট্রাকটিভ সমালোচনা করার মাধ্যমে বাংলাদেশের যে রাজনৈতিক সিস্টেমের পরিবর্তন দরকার, এই পরিবর্তন হওয়াটা দরকার ছিল। আমি সংসদের বাইরে যতই কথা বলি, যতই মিছিল মিটিং করি, আসলে এটা কিন্তু কার্যকরিতা থাকে না। সংসদে গিয়ে যদি আমার এই 6 জন ব্যক্তি কথা বলতে পারেন, এটাই হলো অনেক বড় মানে পাওয়া আর কি আমাদের জন্য। এবং আমরা বাংলাদেশের 6 জনের মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখবে যে এই 6 জন ব্যক্তির সংসদে গিয়ে কী করলো, কীভাবে করলো, কিছু করতে পারলো কিনা, তার মাধ্যমে আগামী দিনে আমাদের রাজনৈতিক আমাদের যে অবস্থানটা এটা আরও ফ্লারিশ হবে আর কি, আমি মনে করি। পাশাপাশি বাংলাদেশে এই 6 জন সংসদ সদস্যের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমাদের যাওয়ার সুযোগ হবে। যে দেখেন আমাদের যারা এমপি হয়েছেন, এই এমপিরা কী কাজ করেছেন, কীভাবে কাজ করেছেন, এবং আমাদের কতটুকু ক্যাপাসিটি আছে, এর মাধ্যমে বাংলাদেশের মানুষকে আমরা জানান দিতে পারবো যে এনসিপি বাংলাদেশের মানুষের জন্য কেন দরকার এবং কতটুকু দরকার। আমি মনে করি সংসদে যাওয়ার মাধ্যমে সেটা ইনশাআল্লাহ আমরা প্রমাণ করতে পারবো, বা আমাদের যারা সংসদ সদস্য আছে এটা এস্টাবলিশ করবে আশা করি। ডাক্তার জাহেদুর রহমান, মন্ত্রিসভা নিয়ে নানা আলোচনা, মঙ্গলবার পরিষ্কার হয়ে যাবে। মানে আপনি তো এই যে আপনাকে তো আমরা পরিচয় দিই রাজনীতি বিশ্লেষক, ঠিক আপনার কল্পনার মন্ত্রিসভাটা মানে কেমন মন্ত্রিসভা ভাবছেন, কেমন হওয়া উচিত? ভাবছি না, 2 দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এই যে নানা আলোচনা এবং একটি কথা বলা হচ্ছে, এবং এই কথাটা তো রাজনীতি মাঠে বলাই হয় যে একটি সরকার কতটা সফল হবে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রথম মন্ত্রিসভার সিলেকশনটা, তাই নয় কি? শুধু সফল না, ইনফ্যাক্ট বলা হয় যে মন্ত্রিসভা চুজ করার মাধ্যমে জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার হিসেবে তার প্রথম পরীক্ষাটা দেবেন। মানে এটার বিশ্লেষণ শুরু হয়ে যাবে, এটা কেমন হচ্ছে, কি হচ্ছে। আমি রিলাই করি মানে জনাব তারেক রহমান বাংলাদেশে আসার আগে থেকে তিনি যেভাবে তার ভিশনের কথা বলছেন, দেশে আসার পর তার প্ল্যানের কথা বলছেন, উনি এটা মিন করেন। সো তিনি সেরকম একটা টিম বেছে নেবেন, যেটা বলা হচ্ছে একটা মিক্সড মানে বয়স বা অভিজ্ঞতার দিক থেকে একটা মিক্সড ক্যাবিনেট হবে। বিএনপি তার ক্যাম্পেইনের সময় একটা কথা ব্যবহার করেছে, যে ইভেন জনাব তারেক রহমান তার স্পিচে বলেছেন যে বিএনপিরই একমাত্র মানে ওইদিকে জামাতের তুলনায় যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা লাগে। আসলে লাগে কেন? এবারকার সরকারে তো অনেক উপদেষ্টা আমাদের পরিচিত ছিলেন, তাদের সাথে যখন কথা হচ্ছিল আমরা ওই বাইরের মতো তো আপনারা পারছেন না, এটা করছেন না, ওটা করছেন না, তখন ওনারা বলতেন যে বাইরে থেকে আমরাও বলেছি, কিন্তু সরকারের মেশিনারিটাকে চালানো, বিউরোক্রেসিকে ম্যানেজ করা, শেষ মুহূর্তে এসে তো আমরা উপদেষ্টাদের অনেক অসহায় বক্তব্য শুনেছি, ওইটাকে ম্যানেজ করা, ওইটাকে চালাতে পারারও একটা স্কিল আছে। সো যারা আগে এটা চালিয়েছেন সেরকম কিছু থাকবেন নিশ্চয়ই। ইভেন যে 2 জন প্রধানমন্ত্রী হতে পারতেন, তারা 2 জন মন্ত্রী দূরে থাকুক এমপিও ছিলেন না, তারেক রহমান এবং শফিকুর রহমান। সো আবার বিএনপির সুবিধাটা এটা যে বিএনপিতে আগে মন্ত্রিত্ব করেছেন এমন অনেকেই এখনো আছেন, সো তাদের কাছ থেকে নেবেন। আবার অনেকেই আবার যথেষ্ট কেপেবল না বয়সের কারণে, এখন তাদের মানে সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল ফিটনেস নেই, সেই কারণে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে নতুন অনেকে যুক্ত হবেন। সো একটা মিক্সড এবং ক্যাপেবল একটা মন্ত্রিসভা হবে। আরেকটা জিনিস আমি মনে করি, তিনি এসে এমন মানুষদেরকে চুজ করবেন যারা তার প্ল্যানের সাথে রেজোনেট করে, এটা ইম্পর্টেন্ট। মানে ওনার আসলে সামনে চ্যালেঞ্জ এটা, ওনার দল, ওনার ক্যাবিনেট তো বটেই, ইভেন গ্রাসরুটও ওনার ওই বার্তাটা কতটুকু নিতে পারেন। যেমন রবি ভাই পলিটিক্স করছেন, উনি ওনার কনস্টিটিউয়েন্সির টপ জায়গাটায় আছেন, উনি হয়তো কাজ করতে গিয়ে দেখেন গ্রাসরুটের অনেক জায়গায় উনি ঠিক কী চান, কেমন চান, কিভাবে চান, এই মেসেজ সবসময় পৌঁছে যায় না। সো এই চ্যালেঞ্জগুলো আছে, আমি মনে করি সেরকম একটা ক্যাবিনেট। আমরা এই আলোচনা শুনি বিএনপির দীর্ঘদিনের রাজনীতিতে যারা সহযোদ্ধা ছিল, সাথেই ছিল, সেরকম তাদেরকেও মানে ক্যাবিনেটে রাখা হবে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? রাখাটা কি আসলে ভালোভাবে দেখি, তবে একটা কথা খুব জরুরি, পলিটিক্সে হিসাব নিকাশ আছে। এই ঘোষণা অনেক আগে যে এক ধরনের এখনো আলোচনায় আছে না, এটা থাকবে, এটা থাকুক, কিন্তু আমি মনে করি রাষ্ট্র ভালো চালাতে গেলে আসলে যোগ্য মানুষকে রাখতে হবে। মেরিটোক্রেসির কথা কিন্তু তিনি অনেকবার বলেছেন। আবার এটাও আমি মানি, বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি এগুলো না করেন, এই ক্যালকুলেশনটা আসলে করতে হয়। সো রাখা হবে, আমি পজিটিভলি দেখতে চাই। আর যারা নির্বাচিত হয়েছেন বাইরে থেকে, এদের কেউ কেউ ভালো মন্ত্রী হবেন বলেও আমি মনে করি। আবার আপনার কাছে আসবো। ডাক্তার সাজিদুল হক রুবেল, আপনার দৃষ্টিতে কেমন মন্ত্রিসভা হওয়া উচিত, এবং এই যে প্রথম এই চয়েসে যেই চ্যালেঞ্জটা?
কেমন মন্ত্রিসভা উচিত সেটা আমার দৃষ্টিভঙ্গি একরকম হবে, কিন্তু বিএনপি তার রাজনৈতিক দল, সেটা বুর্জোয়া গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমি একটা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক দল, আমার চিন্তার সাথে তার চিন্তার সাথে নিশ্চয়ই মেলানোটা আমি প্রত্যাশাই করি না আর কি। তো তারপরে আমি যেটা মানে ভাবি আর কি, যেটা সুযোগ আছে তারেক রহমানের কাছে, যে জাহিদ ভাই বললো না যে একেবারে হয়তো এমপি হওয়ার অভিজ্ঞতা তার নেই, মন্ত্রিত্ব করার কোনো অভিজ্ঞতা নাই, তিনি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর অভিজ্ঞতা নিতে যাচ্ছেন আর কি। তো এটার কিছু অসুবিধা যেমন আছে, সুবিধাও আছে আর কি। সুবিধাটা হচ্ছে যে আমরা যে গদের মধ্যে পড়ে যাই, তো আমরা একটা টাইপের মধ্যে আটকে যাই আর কি। তো সেই টাইপের বাইরে গিয়ে অনেক কিছু ইতিমধ্যে তিনি অনেকগুলো অ্যাটিটিউড করছেন, অনেকগুলো অ্যাপ্রোচ নিয়েছেন, যেটা হচ্ছে খুবই চমৎকার। তো তিনি সেরকম চমৎকার উদ্যোগটা নিতে পারেন। তো নেওয়ার ক্ষেত্রে তার যেটা ভাবা দরকার সেটা হতেছে যে ভবিষ্যতে বিএনপি যদি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায়, ঠিক আছে, তাহলে যে বা যাহাদের ন্যূনতম, কারণ বিএনপি তো উনি নতুন, কিন্তু বিএনপি তো এই দেশে আরো ক্ষমতা এসেছেন, তো এসে তো নানা রকম ভাবে কেউ না কেউ মানে নানান স্তরে দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তো সেরকম অভিযোগ যাদের বিরুদ্ধে আছে বা সম্ভাবনা যাদের আছে, তাদের থেকে মানে তাদেরকে যেন মন্ত্রিসভায় তিনি ঠাঁই না দেন, তিনি যেন তাদের ঠাঁই না দেন যারা হচ্ছে অনেক বেশি অর্থ ব্যয় করেছেন নির্বাচনের ক্ষেত্রে, কারণ তারা তো নানান মানুষের কাছ থেকে বিনিয়োগ নিয়েছেন। হ্যাঁ, কালো টাকার মালিকরা তাদেরকে বিনিয়োগ করেছে ইলেকশনে জেতার জন্য, এবং তিনি ক্ষমতায় গিয়ে মন্ত্রী হয়ে তাদের প্রতি তো কৃতজ্ঞতা দেখাবেন আর কি, শোধ করবেন কৃতজ্ঞতা। এরকম কৃতজ্ঞতা শোধ করতে যারা মন্ত্রী হওয়ার চেষ্টা করবেন, তাদেরকে হচ্ছে উনি মন্ত্রিসভায় নেবেন না। এটাই তো আমি প্রত্যাশা করি আর কি। আমার স্বপ্নের মতো মন্ত্রিসভা যদি হতে চায়, তাহলে জাতীয় সরকারের যে বিষয়টি, অর্থাৎ সবাইকে নিয়ে জাতীয় সরকারের ব্যাপারটা হতে হলে তো ইতিমধ্যে তো মানে জনগণ যে রায় দিয়েছে, আমি যেটা বলি জনগণ যে রায় দিয়েছে সেটাকেই হচ্ছে গিয়ে মানে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া দরকার। তারপরে কিছু জায়গায় হচ্ছে টেকনোক্রেট মিনিস্টার হিসেবে অনেককে নিয়ে আসতে পারেন, যে দেশের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য তাদের মেধাকে তিনি কাজে লাগাতে পারেন। কিন্তু আমি যেটা মনে করি যে এই মুহূর্তে যে যদি বলে জাতীয় সরকার তো প্রথমত কাদের নিয়ে গঠিত হয়, বিরোধী দলদেরকে নিয়ে গঠিত হয়। তো এই বিরোধী দল তো বিরোধী দলের ভূমিকা পালন করবেন, এবং তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে তিনি হচ্ছে গিয়ে সেইভাবে করে জাতীয় সরকার গঠন করবেন না। এটাকে ঠিক জাতীয় সরকার বলে না, সেটা হলো যে অতীতে বিভিন্ন সময় এই আপনার হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেরকম রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব তিনি নিতে পারেন। সেটাকে একটা জাতীয় সরকার আমরা বলতে পারি না, এক ধরনের ন্যাশনাল কনসাসনেস বা জাতীয় একটা ঐক্যমত্যের ভিত্তিতে তিনি একটা ইয়া করতে পারেন আর কি। তবে সেটা করতে গিয়ে আবার সবাইকে মিলিয়ে জাতীয় সরকার করার যে ব্যাপারটা হয়, তখন তো বলতে জামাতের এক্সেসের ব্যাপার থাকে, আবার কেউ কেউ বলতে পারে যে এখন হচ্ছে এনসিপি তো মন্ত্রিত্ব নিতে পারেন, জামাত আবার বিরোধী দলে থাকতে পারে। তাহলে আমরা আবার এই জোটের যে সমীকরণ, সেখানে নতুন কিছু দেখতে পারি আর কি। হ্যাঁ, যে নির্বাচনের সময় জামাত, আবার মন্ত্রিত্বের সময় বিএনপি, এরকমভাবে জোট বদল হয়ে যেতে পারে আর কি। তাহলে প্রশ্নটা হয় যে সেই যে স্লোগানটা থাকে আমরা ছাত্র জীবন থেকে যে দিয়ে এসেছিলাম, জনতা না ক্ষমতা, ক্ষমতাকে তো আসল মনে হচ্ছে নতুন বন্দোবস্তের বদলে। এনসিপি তো বলেন নাই। মুজাহিদ ইসলাম শাহীন, আপনি কেমন মন্ত্রিসভা, মানে এনসিপি কেমন মন্ত্রিসভা আসলে ভাই যেটা বললেন যে মানে ক্ষমতা না জনতা, ক্ষমতা, আসলে এনসিপি তো বলে নাই যে তারা মানে সরকারে যাবে। এবং আমি এটা মনে করি যে যেহেতু বাংলাদেশে একটা চমৎকার ইলেকশন হয়েছে কিছু ব্যতিক্রম ছাড়া, ইলেকশনের পরে বিএনপি এখানে মানে 2/3 মেজরিটি পেয়েছে। আমি মনে করি তাদের এককভাবে করা উচিত, মানে গভর্নমেন্ট ফর্ম করা উচিত। এবং সেখানে জামাতকে অফার করছে, জামাত এটাকে ডিনাই করছেন, এনসিপি হয়তো ডিনাই করবেন, কারণ এনসিপি জামাত যেহেতু জোটে আছেন, তিনি জোটে থেকে জামাতকে রেখে আবার সংসদে যাবেন মন্ত্রণালয়ে যাবেন, এটা শোভনীয় আমি মনে করি না। যদি জামাত সহ অন্যান্য এই জোট সিদ্ধান্ত নেয় যে তারা সরকারে যাবেন, জাতীয় সরকারে, সেক্ষেত্রে হতে পারে, আদারওয়াইজ না। তবে আমি এটা মনে করি ব্যক্তিগতভাবে, এটা দলীয় কোনো সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু বিএনপি এখন 2/3 মেজরিটি পেয়েছে, মানে তাদের এককভাবে গভর্নমেন্ট ফর্ম করা উচিত। এবং সেখানে যদি তারা বাহির থেকে কাউকে নিয়ে থাকে, সেটা নিতে পারে তাদের মানে যোগ্যতা অনুযায়ী। তবে এই আপনার মন্ত্রিসভায় অবশ্যই কোনো ঋণ খেলাপি,
কোনো যার বিরুদ্ধে কোনো মানে চাঁদাবাজির অভিযোগ আছে এ ধরনের ব্যক্তিদের নেওয়া উচিত না। কারণ হলো বাংলাদেশে আপনি দেখেন এবার ঋণ খেলাপিদেরকে কিন্তু মোটামুটি লাল কার্ড দেখিয়েছে লোকজন, তারপরেও কিছু লোকজন বের হয়ে আসছে, কিছু লোকজন আদালতের মাধ্যমে এসে নির্বাচন করছেন। বাংলাদেশের অর্থনীতি শুষে খেয়েছেন এই ঋণ খেলাপিরা। তো বাংলাদেশের যে পজিটিভ সেন্সগুলো আসছে এই সেন্সের মধ্যে এটা থাকা উচিত যে যারা ঋণ খেলাপি আছেন, যারা বিভিন্ন ধরনের অভিযুক্ত, বিভিন্ন ধরনের গুরুতর অভিযুক্ত আছেন, যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে এদেরকে বর্জন করা উচিত। কারণ বাংলাদেশের মানুষ এখন ভালো মানুষ চায়, ভালো রাজনীতিবিদ চায়, সেটা যে দল থেকেই হোক না কেন, সেটা বিএনপি হোক, জামাত হোক, অন্যান্য দলে হোক। যদি জামাতও কোনো খারাপ মানুষকে নমিনেশন দেয়, এটাকে আপনার বা এনসিপি দেয়, এটাকে মানুষের প্রোটেক্ট করা উচিত এবং তাদেরকে প্রতিরোধ করা উচিত। আমি মনে করি বাংলাদেশের পজিটিভ পরিবর্তন দরকার এবং মন্ত্রিসভায় দক্ষতা যোগ্যতা অনুসারে এমন ব্যক্তিদের আনা উচিত যারা সৎ থেকে বাংলাদেশটাকে পরিচালনা করবেন। শেখ রবিউল আলম, এই যে মন্ত্রিসভা নিয়ে আজকে আলোচনা টেবিলে যারা তারা তাদের প্রত্যাশার কথা বলছিলেন, জনগণেরও প্রত্যাশা আছে। আসলে বিএনপি কি ভাবছে, যদিও মঙ্গলবার পরিষ্কার হয়ে যাবে না, এখানে ধরুন অভিজ্ঞ কিছু মন্ত্রী তো আছে যারা মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা আছে, আবার নবীনও কিছু আছে যারা ভালো জানে বোঝে, একটা দপ্তর চালানোর ক্ষমতা রাখে, একটা মন্ত্রণালয় চালানোর ক্ষমতা রাখে। আমার মনে হয় এর সংমিশ্রণ হবে। আর যেহেতু বিএনপি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন করতে চায়, দুর্নীতিমুক্ত করতে চায়, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সব কিছু বিবেচনা করে একটা দক্ষ বেস্ট 11ই সিলেক্ট করবে আর কি। 11 মানে আমি বোঝাচ্ছি টিম, হ্যাঁ, সেটাই সিলেক্ট করবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। তবে আমি ওই জায়গায় আমার কিন্তু একমত তার সাথে যে বিএনপির এককভাবেই করা উচিত, এই কারণে যে মানুষ তার এক দল হিসেবে তার উপর আস্থা রেখেছে। এখানে জোটগত মন্ত্রিসভার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। জোটে 2-4 জন যারা নেতা, যারা একটা পারফর্ম করেছে, সব ক্রাইসিসে আন্দোলন সংগ্রাম করেছে, তারা ইতিমধ্যে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। এখন এইরকম যদি কেউ থাকে যে যাকে মেম্বার অফ পার্লামেন্ট করা হয়নি বা করা যায়নি, তিনি হয়তো অতটা জনপ্রিয়তা না, ভোটের রাজনীতিতে অত ভালো না, কিন্তু তিনি আবার রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা ভালো রোল প্লে করতে জানেন বা পারবেন, এরকম যদি মনে হয়, কেউ যদি মেম্বার অফ পার্লামেন্ট এর ওই আসন থেকে নমিনেশন পাননি, বঞ্চিত হয়েছেন, এরকম 1-2জনকে করলে আমার মনে হয় আরও বেশি সমন্বয় হয়। যেমন অন্যরা তো 2-4 জন নির্বাচিত হয়েছেন, তারা পার্লামেন্টে থাকুক। যারা নির্বাচন করার সুযোগ পান নাই কিন্তু বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন, কিন্তু নির্বাচন করার সুযোগ পান নাই, এখন তিনি হয়তো তার যোগ্যতা আছে, তাকে দিয়ে হয়তো একটা ভালো মন্ত্রণালয় পরিচালনা করা সম্ভব, তাকে বিবেচনায় নেওয়া যেতে পারে। কিন্তু যারা নির্বাচিত ইতিমধ্যে হয়েছেন তাদের নিয়ে আবার মন্ত্রিসভা, ম্যান একজনই উইন হয়তো করেছেন জোটে থেকে, অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, তাকে আবার এমপি বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে, সব বানাতে হবে। এই জায়গায় আমার দ্বিমত রয়েছে। তবে আমি তার সাথে একমত যে বিএনপি যেহেতু ব্রুট মেজরিটি পেয়েছে, তিনি তার মন্ত্রিত্ব নিয়ে তার দায়বদ্ধ থাকা উচিত এবং এই চ্যালেঞ্জ নেওয়া উচিত জনগণের কাছে যে তোমরা আমাদের উপর আস্থা রেখেছো, আমি এমন একটা সরকার করলাম এবং সেই সরকার আমি তোমাকে এই দিয়ে বাধিত করলাম, এইরকম একটা চ্যালেঞ্জ নেওয়া উচিত বিএনপি। জি, ডাক্তার জাহেদুর রহমান, এই যে মন্ত্রিসভা গঠন হলো, নতুন বিএনপি পথ চলা শুরু করলো, বিএনপির সরকার শুরু হলো, তারেক রহমানের সামনে, বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? এই যে অনেকগুলো চ্যালেঞ্জের কথা আমরা বলি, কিন্তু আপনার কাছে মনে হয় কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা হবে? এই যে রাষ্ট্র মেরামতের যে অঙ্গীকার, সব মিলে যে এত প্রতিশ্রুতি এবং এত প্রত্যাশার চাপ। প্রত্যাশার চাপ যেটা শেষে বললেন, এটাই প্রধান সমস্যা। কারণ প্রত্যাশা একজন এক এক রকম করে, আর এখন সোশ্যাল মিডিয়া আছে, ওর মধ্যে আমরা শোরগোল শুরু করে দিই। ডক্টর ইউনূসের সরকারের মানে চাপে পড়ার একটা প্রধান কারণ হচ্ছে প্রত্যাশা। এরপর যখন ওরা এখানে তেমন কিছু হলো না, এবার বাকি প্রত্যাশা সব আবার জমিয়ে বিএনপির ওপরে নিয়ে ফেলা হচ্ছে। আর বিরাট ম্যান্ডেটের সরকার, মানে বিরাট ম্যান্ডেটের সরকারের কিন্তু অনেক রকম জটিলতা আছে, অনেক রকম জটিলতা। এর মধ্যে এটা একটা যে প্রত্যাশা অনেক বেশি। উচিত হবে বিএনপির শুরুতেই এই প্রত্যাশাটাকে নামিয়ে আনা। জনাব তারেক রহমানের উচিত হবে, উনি কিন্তু একটা স্পিচে বলেছিলেন আগে যে এটার জন্য সময় লাগবে, যে পরিমাণ ধ্বংস করে দেওয়া হয়েছে সব কিছু। তো যাক, ইমিডিয়েটলি 2-3টা কাজ ওনাকে করতে হবে, যেটা আলাপ এসছে। একটা হচ্ছে খুব দ্রুত, খুব কঠোরভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। মানে কথায় কথায় যে কোনো কিছু করে ফেলা যাবে না, মবের নামে ইত্যাদি ইত্যাদি করে ফেলবো, ওখানে ভেঙে ফেলবো, ওখানে গুড়িয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো। কঠোর হস্তে 1-2টোকে কোনো রকম কোনো ছাড়াই নিয়ন্ত্রণ করতে হবে। অর্থনীতি মানে যেটা আসলে মূল সংকট তৈরি করে, বাংলাদেশের আসলে মূল সংকট কি জানেন? মানে শেখ হাসিনার পতনের পেছনে মূল কারণ কি আমরা যদি এইভাবে বলি, বেকারত্ব, ইয়াং পিপল বেকার। আপনি এদেরকে যদি ঠিকঠাক মতো কাজ দিতে না পারেন, ও কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আপনার সাথে ঝামেলা করবে।
ওর শক্তিতে শরীর পরিপূর্ণ, ওর ফ্রাস্ট্রেশন যখন শক্তির সাথে যোগ হয় সেটা একটা ভেন্টিং লাগে। নেপালের সরকার পতন ওরা করিয়ে দিল। সো অর্থনীতির খুব দ্রুত চাঙ্গা করার চেষ্টা করতে হবে। অনেক কিছু ফেভারেবল আছে, মানে বিনিয়োগ বাড়বে ইত্যাদি ইত্যাদি, কিন্তু জ্বালানি সহ অন্যান্য জিনিস যদি সরকার ম্যানেজ করতে পারে, অর্থনীতি আবার উন্নতি হলে না, একটা ডিস্ট্রিবিউশন লাগে। অর্থনীতি শেখ হাসিনার সময় কিছুটা তো উন্নত হচ্ছিল, কিন্তু ওটা চুরি হচ্ছিল, ওটা বন্ধ করে ডিস্ট্রিবিউশন, একটা শ্রেণী গড়ে উঠেছিল যারা। সো ডিস্ট্রিবিউশনটা যদি হয় সেটা এমপ্লয়মেন্ট জেনারেট করে, খুব দ্রুত ইয়াংদেরকে কাজে ঢোকাতে হবে। আমি দেখেছি যে তারেক রহমান এই ব্যাপারেও তার স্পিচগুলোতে বলেছেন কিভাবে করতে চান, খুব দ্রুত করতে হবে। এটা আমাদের জন্য খুবই জরুরি একটা ব্যাপার। আমাদের জিও পলিটিক্স নিয়ে ভাবতে হবে, আমাদের দুর্নীতি, এবং আরেকটা কথা, নির্বাচনে কিন্তু এবার একটা বিরাট ইস্যু তৈরি করে ফেলা হয়েছে, পেরেছে। মানে একটা কথা মনে রাখতে হবে, পলিটিক্সে রিয়ালিটি আর পারসেপশন কিন্তু একই জিনিস না। ধরুন বিএনপি চাঁদাবাজ, এইরকম একটা জিগির তোলা হয়েছে এনসিপি জামাতের পক্ষ থেকে, অনেক ক্ষেত্রে এটা খুব ট্র্যাকশন পেয়েছে। এটা কি ডাহা মিথ্যা কথা? উত্তর হচ্ছে ডাহা মিথ্যা কথা না, এটার সত্যতা আছে, কিন্তু এটা যেভাবে বলা হয়েছে সত্যতা এইরকম না, কিন্তু সত্যতা আছে। আগে যখন এই ঘটনাটা ঘটতো আমরা অনেক সময় বলেছি যে বিএনপি তার দিক থেকে আন্তরিকতা দেখাচ্ছে যে তারা বহিষ্কার করছে, কিন্তু এখন যখন উনি পাওয়ারে আসবেন সব ক্ষমতা তো ওনার হাতে। এখন আমরা দেখতে চাইবো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস নেওয়া হচ্ছে। সো ওই স্টেপ নেওয়া, সরকারের করাপশন কমানো, এগুলো আবার রাতারাতি এলিমিনেট করে দিতে হবে। এই দেশের লোকজন কিন্তু এত বোকা না, তারা চায় এগুলো গ্র্যাজুয়ালি কমছে, এটা তারা দেখতে চায়। এই জিনিসগুলো যে আপনি জিও পলিটিক্সের দিকে যাচ্ছিলেন, সেখানে শুধু ভারতের সাথে সম্পর্কে যে একটা জটিল সমীকরণ, শুধু ভারতের সাথে না, ভারতের সাথে তো আমাদের প্রিভিয়াস খারাপ সম্পর্ক আছে এবং ওনাকে খুব টাফ একটা পথে হাঁটতে হবে। যেমন ধরুন নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে আসবে কেন আমরা যাব না, মানে বাংলাদেশ এখন এই জায়গায়, পারলে ধরুন 7 সিস্টার্স আলাদা করে দাও, এরকম একজন এমপি হয়ে গেছে। মানে বাংলাদেশের বাস্তবতাটা খেয়াল করুন। এখন একটা রিয়েল এনগেজমেন্ট তো লাগবে ভারতের সাথে আমাদের, ফর গডস সেক। আমরা হাসিনার মতো করে বলছি না, একটা স্বাধীন দেশের মতো করে আমরা তার সাথে এনগেজ করতে চাই। ভারতের কিন্তু সেই এনগেজমেন্টের সদিচ্ছা আমরা দেখছি। এখন তার জন্য এটা হাইলি রিস্কি যে উনি কতটুকু স্টেপ নিলে এটাকে ভারতের দালাল বানিয়ে দেয়া হবে বা হবে না, এটা একটা। দুই হচ্ছে ভারত চায়নার যে ডাইনামিক্স আছে, চায়না বাংলাদেশের সাথে এই ভারতের অ্যাবসেন্সে চায়না অনেকটা ঢুকে পড়ার চেষ্টা করেছে। চায়না ঢুকে পড়া শুধু ভারত না, এখন ট্রাম্পকেও খুবই ক্ষিপ্ত করতে পারে। আসার কথা একটা, সেটা হচ্ছে মানে এই সরকারটা, আমি প্রায় কিন্তু এই কথাটা বলতাম, 2/3 মেজরিটি লাগবে, এবং আমি কনফিডেন্ট ছিলাম পাবে, আমার এই ধরনের একটা প্রেডিকশন ছিল। কিন্তু কেন লাগবে? 2/3 মেজরিটির একটা ম্যান্ডেট প্রাপ্ত সরকার যখন নেগোশিয়েট করবে অন্য কোনো দেশের সাথে, সে সাহস নিয়ে করতে পারবে, কনফিডেন্স নিয়ে করতে পারবে। সো আমি আশা করি অনেকটা উতরে যাওয়া যাবে, কিন্তু এই জায়গাটা খুবই স্কিলড মানুষ লাগবে যিনি এই ব্যালান্সিংটা করতে পারবে। ইট উইল বি টাফ, ভেরি টাফ। জি, ডক্টর সাজিদুল হক রুবেল, যে আইন শৃঙ্খলা, অর্থনীতি, দুর্নীতি, ভূ রাজনৈতিক নানা সমীকরণ, কি চ্যালেঞ্জ আসলে বিএনপির? সব কিছুই তো চ্যালেঞ্জ। যে জায়গায় আমরা এখন এসে দাঁড়িয়েছি আর কি, সব কিছুই এখন হচ্ছে চ্যালেঞ্জিং। তবে সেই চ্যালেঞ্জিং জায়গার ক্ষেত্রে কতগুলো বিষয়, নতুন নতুন কিছু ইনফেকশন আবার আমরা আক্রান্ত হয়েছি আর কি 5ই আগস্টের পরে। এই ইনফেকশনের মধ্যে একটা ইনফেকশনের ব্যাপার আছে বা একটা বিপদের ব্যাপার আছে। ধরেন গভর্নমেন্ট, এটা একটা অস্থায়ী গভর্নমেন্ট ছিল, একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, একটা নট ইলেক্টেড গভর্নমেন্ট ছিল, কিন্তু সে এমন কিছু চুক্তি করে বসেছে, ঠিক আছে? তার যখন হচ্ছে 30 দিনও নাই ক্ষমতায়, তখনও সে হচ্ছে অনেক বড় বড় কিছু চুক্তি করে ফেলছে। সে হচ্ছে গিয়ে আমেরিকার থেকে হেলিকপ্টার কিনবে, সে তুরস্ক থেকে অস্ত্র কিনবে, সে হচ্ছে পাকিস্তান থেকে বিমান কিনবে, সে চায়নার থেকে ড্রোন কিনবে, অনেক রকম চুক্তি করে ফেলছে। এখন উৎপাদনশীল খাতে আমি কতটা ভর্তুকি দিব? আমি আমার দেশে যে কৃষক, সে কৃষককে বাঁচাইতে হবে আর কি। সে কৃষি খাতে ভর্তুকি দেব কি দেব না, শিক্ষা খাতে আমি বরাদ্দ বাড়াবো কি বাড়াবো না, বেকার সমস্যা সমাধানের জন্য আমি এখানে হচ্ছে গিয়ে শিল্পের বিকাশের জন্য বরাদ্দ দেব, নাকি এই সামরিক চুক্তিগুলো যে করে গেলেন ইন্টারিম গভর্নমেন্ট, কইরা যে এই সরকারের একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে গেলেন, সেগুলো একটু বোঝাপড়ার ব্যাপার থেকে যায়। আরেকটা বোঝার ব্যাপার থেকে যায়, ওই কি আছে ওই গোপন চুক্তিতে। আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করলো এই ইন্টারিম গভর্নমেন্ট, ঠিক আছে, অনধিকার চর্চা করে, এখন সেই গোপন চুক্তির কোন ফেরের মধ্যে আছে বাংলাদেশ আগামীতে পড়তে যাচ্ছে, এগুলো বিষয়গুলো বোঝার ব্যাপার আছে। সেটা আমিও জানি না, সম্ভবত তারেক রহমানও জানেন না এই গোপন বাণিজ্য চুক্তির মধ্যে কি আছে না আর কি।
তো সেই বিষয়গুলো দেখা লাগবে আর কি, এবং সেটা দেখেই সামনের দিকে আগাইতে হবে। আর একটা জিনিস এখন থেকে ভাবতে হবে যে আর কতদিন পশ্চিমারা আপনার কাছ থেকে কাপড় সেলাবে, আর সেটাই হবে আপনার অর্থনীতির মূল ভিত্তি। ঠিক আছে, এই অটোমেশনের যে যুগ আসতেছে, তো একসময় তো পশ্চিমারা বলবে আমাকে আর এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি আর সেলাই করাবো না বাংলাদেশ থেকে কাপড়, আমি এই রবট দিয়ে কাপড় বানাবো, কাপড় সেলাই করব। তখন আপনি কোথায় যাবেন? আমরা ছোটবেলায় বলতাম 80-র দশকে যে মিডল ইস্টে যে ওসি ডিসির চাকরি করে, ওসি মানে হচ্ছে অফিস ক্লিনার, ডিসি মানে হলো ডিশ ক্লিনার। 80-র দশক থেকে এটা শুরু হয়েছিল, এটা দিয়ে একটু অর্থনীতি বাংলাদেশে আসতো, মানে এখনও আসে, রেমিটেন্স আসে আর কি। কিন্তু সেই জায়গাগুলো তো অটোমেশনের কারণে কমে আসতেছে, সংকুচিত হয়ে আসতেছে। এইটার ব্যাপারে আমি খুব আশা করেছিলাম যে বিগত ইন্টারিম গভর্নমেন্ট এটা খুব সাইন্টিফিক্যালি কিছু বলবেন না। তারা দেখি যে তারা পলিটিক্যাল পার্টি করেন নাই কোনো, তারা অনেক বড় পলিটিশিয়ান আর কি। তারা হলো পলিটিক্যাল বক্তৃতা দিতেন তখন সে সময় দাঁড়িয়ে, বা এখনও তারা পলিটিক্যাল বক্তৃতা দেন, কিন্তু সে জায়গায় কোনো হচ্ছে কি দায়িত্বশীল কোনো পরিকল্পনা, কোনো সৃজনশীলতা আমি তরুণদের কাছ থেকেও পাই নাই। আর এই যে বড় বড় যে যারা রয়েছেন নন পলিটিক্যাল যারা লিডারশিপ ছিলেন এই সময়কার, তাদের কাছ থেকেও পাইনি। এই জায়গাটাতে কিন্তু এই 5 বছরে তাকে সেই ভিত্তি তৈরি করতে হবে, কারণ এই চ্যালেঞ্জ আসবে বাংলাদেশে 10 বছরের মধ্যে। 10 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তিগুলা দুর্বল হয়ে যাবে। দেন কি হবে? তখন কি হবে? মানে এখন তো ধরেন গত শতাব্দীতে বিপ্লবগুলো হয়েছে মানুষের শ্রমকে শোষণ করার জন্য। আগামী 10 বছর পর শ্রমেরই প্রয়োজন হবে না, শ্রম হয়ে যাবে ইররিলেভেন্ট। তো সেই সময় কেমনে করে চলবে, তার বাংলাদেশ কিভাবে চলবে, সেটার হচ্ছে নতুন অর্থনীতির পরিকল্পনা রাখতে হবে। সে বলেছিল হি হ্যাভ আ প্ল্যান, আমি জানি না এই প্ল্যানটা তার মধ্যে আছে কিনা। জি, মজিবুল ইসলাম শাহীন, কি চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে, বিএনপির সামনে? যে এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো, আপনি দেখবেন 2001 থেকে 6 পর্যন্ত যে সরকার ছিল বিএনপি এবং জামাত যৌথভাবে বিভিন্ন সময় দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল। তা আমি মনে করি বর্তমানে বাংলাদেশের অন্যতম সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতি যদি তিনি রোধ করতে পারেন এবং তিনি যদি বাংলাদেশের সুশাসন উপহার দিতে পারেন, তাহলে বাংলাদেশের জন্য এটার ব্লেসিংস হবে এই সরকার। আর যদি তা না পারেন, তাহলে শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে সেভাবে আবার হয়তো জনগণ পতনের দিকে নিয়ে যাবে। আর দ্বিতীয় ইস্যু হলো বর্তমান ইন্টারিম সরকারের বিষয়ে অনেক কথা বলা হয়, চুক্তি করেছে, এই করে সেই করেছে। আমি আইনের মানুষ, আইন অঙ্গনে যে অসাধারণ কিছু কাজ হয়েছে এখানে, তো চমৎকার আইন প্রণয়ন করা হয়েছে, সিআরপিসি সংশোধন হয়েছে, সিপিসি সংশোধন হয়েছে। আমি আইন অঙ্গন থেকে দেখি যে এই ইন্টারিম সরকার অত্যন্ত চমৎকার কাজ করছে এবং তাদেরকে ধন্যবাদ না জানালেই নয়। ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে অনেক অবজেকশন আছে, বলছে যে তিনি ইলেকশন দেওয়ার জন্য কথা বলছেন কিন্তু আসলে দিবেন না, তিনি ইলেকশন পিছিয়ে দিবেন, তিনি সরকার রাখতে চাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত সবার মুখে ছাই দিয়ে তিনি ইলেকশন দিয়ে দিলেন এবং ইলেকশন খুব সুন্দরভাবে, রবিউল ভাই বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে ভালো বা ফেয়ার ইলেকশন হয়েছে। তা আমি মনে করি এই সরকারকে আমাদের যে কোনোভাবে থ্যাঙ্কস দেওয়া উচিত। আপনি দেখেন চিটাগং পোর্ট নিয়ে আন্দোলন হচ্ছে, শুধুমাত্র বৈষয়িক কারণ এবং দুর্নীতির জন্য আন্দোলন হচ্ছে। চিটাগং পোর্টের এই আমরা এখানে মামলাও হয়েছে, মামলায় এই সরকারের পক্ষেই রায় হয়েছে যে সরকার সঠিকভাবেই এই চুক্তি চুক্তি করেছে। এখানে পোর্টের সীমাহীন দুর্নীতি আছে। এই দুর্নীতি প্রতিরোধকল্পে অটোমেশন সিস্টেমে বিদেশের একটা সংস্থাকে দিয়ে কাজ করানো হচ্ছে এবং অন্যান্য অনেক দেশেও কাজ করানো হয়, একই প্রতিষ্ঠান কাজ করে। এবং বাংলাদেশের উন্নতির জন্য যদি আপনি কোনো পদক্ষেপ নেন, কিছু বামপন্থী লোক আছে, এরা এসে বলবে এই চুক্তি করছে, সেই চুক্তি করছে, গোপন চুক্তি, এই চুক্তি প্রকাশ করতে হবে। কিন্তু চুক্তির তো সিস্টেম আছে, আইন আছে, চুক্তি কীভাবে হয়, কখন প্রকাশ করতে হয় সেই সিস্টেম আছে, সেই সিস্টেমে যেতে হবে। বাংলাদেশের উন্নয়ন যদি এখন তারেক রহমান দেখেন যদি কোনো বিদেশের সাথে চুক্তি করে বাংলাদেশের ভালো কিছু করার জন্য, এই যে ভাই বলছেন যে সেলাই করার অবস্থায় আমরা আছি, এখন আমরা হলো খলিফা বা দর্জি হিসাবে আমরা আছি, কিন্তু আমরা যখন ড্রোন উৎপাদন করব বা প্রযুক্তি কিনে নিয়ে আসবো বা কোনো দেশ থেকে, তখনই সমালোচনা শুরু হয়ে যাবে। বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী দেশ করার জন্য বর্তমান ইন্টারিম সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, সেটা আইসিটি, সেটা আইন, সেটা হলো অন্যান্য অনেক ক্ষেত্রে। সেগুলোকে আমার মনে হয় বর্তমান সরকারের কন্টিনিউ করা উচিত, যেটা এখন আগামীকাল বা পরশু ফর্ম হবে তার কন্টিনিউ করা উচিত। এবং বাংলাদেশের বৈষম্য দূর করা, এখানে যদি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, তারপরে দুর্নীতি রোধ করা যায়, বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, আপনার হলো বিরোধী দলের যারা আছে এদেরকে যদি হয়রানি করা না হয়, আগের মতো সেই গুম কালচার ফিরে না আসে, তাহলে এই সরকারের সেটাই হবে সবচেয়ে বড়। ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করাটা, এক নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো নিয়েই তো আবার ভারতের সাথে সম্পর্ক অস্বাভাবিক তো কখনো ছিল না।
ভারত হলো আগে আমাদেরকে অ্যাক্সেসিভলি ইউজ করেছেন, তারা বাংলাদেশ থেকে শুধু দিয়ে মানে নিয়েছেন। আপনি দেখেন আগে শেখ হাসিনা বলেছেন যে আমাদেরকে ভারত কি দিয়েছে, তার আমরা অনেক বেশি দিয়েছি, কিন্তু আমরা সেইভাবে যেতে চাই না। আমরা রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য ব্যালেন্স সম্পর্ক যেটা দরকার, যে ভারতকে আমি যা দিব সেই অনুযায়ী আমার হিস্সা নিতে হবে, সেই হিস্সা আমাকে নিতে হবে। কিন্তু আগে যেভাবেই ভারতের তৈলমর্দন করা হয়েছে, ভারত বাংলাদেশের নির্বাচন হস্তক্ষেপ করেছে, আমরা সেই সম্পর্ক চাই না। আমরা ব্যালেন্স সম্পর্ক চাই, যেখানে আমাদের অস্তিত্ব টিকে থাকবে, আমাদের বাণিজ্য ঘাটতি কমে আসবে, এবং হলো বাংলাদেশে কোনো দিনই ইন্ডিয়া হস্তক্ষেপ করতে পারবে না। একজন গিয়ে আপনার মানে নিশ্চয়ই মনে আছে যে ভারত হাজব্যান্ডের সময় মানে হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্কের কথা বলছে, আমরা সেটা না, আমরা ভাই ভাইয়ের সম্পর্ক চাই। আমার যেভাবে আমার অধিকার আছে তারও অধিকার আছে, প্রত্যেকের অধিকারকে মেনে নিতে হবে। নরেন্দ্র মোদী দেখেন বাংলাদেশে একবার এসে অনেক মানুষ এখানে মানে হত্যা করা হয়েছে তার আগমন উপলক্ষে। আমি মনে করি বাংলাদেশে নরেন্দ্র মোদীর এই মানে প্রোগ্রামে আসা উচিত না, বা তাকে ইনভাইট করা উচিত না। সুসম্পর্ক আছে থাকবে, বাট এমনভাবে সেটাকে ডিল করা উচিত যেন বাংলাদেশের মানুষের সেই রক্তের দাগ, রক্তের চিহ্ন এখনো মুছে যায়নি। মুজাহিদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো মানে ভাই ভাইয়ের সম্পর্ক আর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, মানে ওটা হওয়া যাবে না এটা হওয়া যাবে কেন? এখানে নরেন্দ্র মোদী একটা ব্যক্তি, বুসার অফ গুজরাটের কসাই, তার হাতে মুসলমানদের রক্তের দাগ আছে। আমি মনে করি ভারতের সাথে সম্পর্ক থাকা উচিত রাষ্ট্রীয়, কিন্তু তাকে একদম তৈলমর্দন করে নিয়ে আসতে হবে এই প্রোগ্রামে, বা তাকে এত পরিমাণ তাকে মানে পদলেহর করতে হবে যেটা বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বের সাথে মানে কি বলে যায় না, সেটা হওয়া উচিত না। আপনি দেখেন বাংলাদেশে এর আগে যখন হেফাজতে তাদেরকে হত্যা করা হয়েছে, আপনি যখন আপনার এই যে মানে নরেন্দ্র মোদী আসা উপলক্ষে এর পরবর্তীতে যে ইলেকশনগুলো হস্তক্ষেপ করেছে মানে এই মোদী বা ইন্ডিয়ান সরকার অন্যভাবে করেছেন, সেগুলো আমাদের মাথায় রাখা উচিত, মাথায় রেখে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়া উচিত। জি, শেখ রবিউল আলম, এই যে বিএনপির সামনে যত পররাষ্ট্র নীতিতে তো বার্গেনিং হয় ইস্যু টু ইস্যু। আমি জানি না ঢালাওভাবে এইভাবে পররাষ্ট্র নীতি দেখা হয় কিনা, এই দেশ আর এই দেশের মধ্যে এইভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ভর করে প্রত্যেকটা ইস্যুতে আপনার অবস্থানটা আপনি স্টাবলিশ করতে পারছেন কিনা, আপনার স্বার্থটা আপনি রাখতে পারছেন কিনা। সেটা ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা চরম অবনতি হওয়ার এক কারণ, তারা যে কোনো মূল্যে একটা সরকারকে বা একটা গোষ্ঠীকে ক্ষমতায় রাখতে চেয়েছে এবং রেখে তাদের পারপাসটা সার্ভ করতে চেয়েছে। এখন ভারত যদি ওখান থেকে পরিবর্তন হয়ে আসে, সে যদি বাংলাদেশের মানুষের সাথে সরকার চায়, সম্পর্ক চায়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক চায়, এবং সেখানে তার ন্যায্যতাটা সে চাইবে, আমরা আমাদের ন্যায্যতাটা চাইব, তারপর সেখানে নিগোশিয়েট হবে উভয় দেশের স্বার্থে, উভয় দেশের সমমর্যাদার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে। কোনো সম্পর্ক নাই তো, সমস্যা নাই তো। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আপনি একটা রাষ্ট্র, এই রাষ্ট্র অন্যের সাথে বৈরিতা যেমন কাম্য না, আবার অন্যের সাথে এমন সখ্যতা কাম্য না যে সখ্যতা আপনার অধিকার হরণ হয়। এই জায়গাটা ব্যালেন্স করা দরকার। এবং শুধু ভারত কেন বলছেন, চায়নার সাথেও তাই হবে। এবং আপনি বাংলাদেশ নিরপেক্ষ থাকাও কঠিন হবে, কারণ ভারত সবসময় শুধু বাংলাদেশের ভূমিকা দেখছে না, সে পাশাপাশি দেখছে চায়না এবং আমেরিকার অ্যাক্সেস কতটুকু হচ্ছে, সেখানেও সে সোচ্চার আছে। আবার পাকিস্তানের দিকে কতটা ঝুঁকে যাচ্ছে, সব জায়গায় আছে। আবার চায়নাও দেখছে যে বাংলাদেশ সরকার ভারত আর তাকে কিভাবে দেখছে, দুজনকে কিভাবে দেখছে। এবং আপনি যদি অতীতে দেখেন, এই সব কিছু ফেস করে কিন্তু বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেছে, এবং সেখানে ভারসাম্যমূলক একটা পররাষ্ট্রনীতি বিএনপির ছিল। এবং বিভিন্ন সময় ভারতের এই যে আধিপত্য বা কর্তৃত্ববাদী একটা চরিত্র আছে, এটা তো সত্য, সেটাকে বিএনপি কিন্তু ক্ষমতা থেকে ফেস করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, সফলও হয়েছে। অর্থাৎ বিএনপিটা জানে যে কিভাবে তার পররাষ্ট্রনীতিটা পরিচালিত করতে হবে। এই জন্য বিএনপি বলেছে সবার আগে বাংলাদেশ। বিএনপি কোনো আধিপত্যবাদী শক্তি বা কর্তৃত্ববাদী শক্তির সাথে অত বেশি নৈকট্যেও যায়নি, আর অত বেশি বৈরিতাও তৈরি করেনি। আপনি এটা বলতে পারবেন না পৃথিবীর অমন একটা পরাশক্তির সাথে বিএনপির এমন সম্পর্ক ছিল যে বাংলাদেশকে সে সেই দেশের স্বার্থে ব্যবহার করতে দিয়েছে, কোনো দেশের সাথে। আবার বৈরিতার জায়গাও যদি যান, ভারতের সাথেও কিন্তু ওই বৈরিতা ছিল না যে কোনো মূল্যে ভারতকে, বিএনপিকে ক্ষমতা থেকে হটাতেই হবে, এরকমও ছিল না। অর্থাৎ ভারসাম্যযুক্ত পররাষ্ট্র নীতি বলতে যা বোঝায়, সেটা বিএনপি করতে অতীতে সক্ষম হয়েছে। এবার আরও বেশি ভালো করতে পারবে, কারণ তাকে আরও নতুন অভিজ্ঞতা তার হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বস্তি, সমৃদ্ধি, কিভাবে আপনাকে আরও অগ্রসর হওয়া যায়, সে ব্যাপারে বিএনপি আরও যে কোনো সময় গত 17 বছর আরও বেশি অভিজ্ঞতা হয়েছে, আরও বেশি সে অনেক নির্দয়তা সে দেখেছে রাষ্ট্রের ক্ষেত্রে, অসহায়ত্ব সে দেখেছে। যার ফলে আমি মনে করছি যে নিশ্চয়ই বিএনপি অনেক ভালো একটা পররাষ্ট্রনীতি, যেখানে বাংলাদেশের স্বার্থ থাকবে
এটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে বলে আমার মনে হচ্ছে। দুর্নীতি, আইন শৃঙ্খলা এই দুটো না, আইন শৃঙ্খলা তো উন্নতির প্রয়োজন রয়েছে। আইন শৃঙ্খলা খুব খারাপ আছে তা আমি বলছি না, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা এর দায়িত্বে আছে তাদেরকে আরও বেশি রাষ্ট্রের হয়ে ফাংশন করার প্রয়োজন আছে। কোনো কোনো জায়গায় অসহায়ত্ব দেখেছি, সেটা যাতে তারা না থাকে। আর যদি আপনি দুর্নীতির কথা বলেন, দুর্নীতি আওয়ামী লীগের আমলেই ওই সময় যদি আপনি যান, যেটা আমি বলি 1999 2000 সাল থেকে শুরু, তারপর 2001 2002 এই পর্যন্ত যখন গিয়ে অর্থ বছরে গিয়েছে 2001 2 বছর পর আওয়ামী লীগের আমলে চ্যাম্পিয়ন হয়েছিল, পরে বিএনপির সময় হয়েছে, কিন্তু পরে বিএনপি সেখান থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। তো আর আমাদের এবার তো প্রাধান্য আছে, এই জন্য আমরা প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, এই যে জায়গাগুলিতে আমরা এনেছি এবং রাষ্ট্রের কাঠামোগত যে সংস্কারগুলি হচ্ছে সেটা নিশ্চয়ই দুর্নীতি কমাতে সহযোগিতা করবে। এবং বিএনপি নিশ্চয়ই অঙ্গীকারও করেছে যে দুর্নীতি আমরা কমিয়ে আনতে চাই, কারণ বাংলাদেশের দুর্নীতির কারণে যে উন্নয়নটা টেকসই হচ্ছে না, অপচয় হচ্ছে, অস্বচ্ছতা রয়েছে। এবং আরেকটা কথা আপনাকে বলি, দেখেন দুর্নীতির কারণে শুধুমাত্র আমাদের এখন 9% বেশি রাজস্ব আহরণ করতে পারছি না জিডিপির, কিন্তু শুধু দুর্নীতির থেকে যদি বেরিয়ে আসা যায় তাহলে শুধুমাত্র রাজস্ব আহরণের ক্ষেত্রে জিডিপির প্রায় 14 থেকে 15% নিয়ে যাওয়া যাচ্ছে, যেটা নেপাল বা অন্যান্য রাষ্ট্র করছে। সেটাই যদি আমরা করতে পারি তাহলে এখন 4 লাখ কোটি টাকার মতো রাজস্ব আহরণ হচ্ছে, আমাদের রাজস্ব আহরণ হয়ে যাবে 7 লাখ কোটি টাকা। আমাদের আর ঘাটতি বাজেট থাকে না, নিজেদের অর্থায়নে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে পারি, উন্নয়ন বাজেট করতে পারি। শুধু অনুন্নয়ন বাজেট না, উন্নয়ন বাজেটও আভ্যন্তরীণ অর্থনৈতিক আপনার সক্ষমতা দিয়ে করা যাবে। তো সেগুলি প্রতি আমাদের নজর আছে। ডাক্তার জাহিদুর রহমান, অনুষ্ঠান একেবারে শেষে মজিদুল ইসলাম শাহীন বলছেন, এবং এই কথাটা তো আমরাও বলছি গত দুদিন ধরে, যে এমন একটি নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার ধন্যবাদ পেতেই পারে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মনে করেন এই সরকার, এই অন্তর্বর্তী সরকার 90% সফল। আপনি? একেবারে না, আমি ওই নরেন্দ্র মোদী প্রসঙ্গে একটা কথা বলি, মানে পররাষ্ট্রনীতিতে রাজনীতি আছে। ধরুন শি জিনপিং বাংলাদেশে আসতে চাইলো, বাধা দেওয়া হবে? উত্তর হচ্ছে না। চায়নায় মুসলিমরা ভালো আছে, শিনজিয়াং প্রভিন্সে উইঘুরদের উপরে জেনোসাইড চলছে। ভারতে কিন্তু মুসলিমদের উপরে এরকম সিস্টেম্যাটিক জেনোসাইড চলছে না, কিন্তু আপনি শি জিনপিংকে বাধা দেবেন না। এর মধ্যে রাজনীতি আছে, আমি এটাই বলতে চেয়েছি। এই একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, একটা দেশ তার কোথায় কি করছে তার সাথে আমরা কতটুকু এনগেজমেন্টে যাব, দ্যাট ম্যাটার্স। মজার ব্যাপার, যখন মোদি আসলো তখন তার বিরুদ্ধে যে ফাইট হলো, প্রতিবাদ হলো, সেই সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এসেছিলেন। কোভিডের সময় শ্রীলঙ্কায় মুসলমানদের ডেড বডি কবর দিতে দেয় নাই, পুড়িয়ে ফেলতে গেছে। মালদ্বীপস পরে বলেছে আমার এখানে পাঠাও, আমি এগুলোকে কবর দেবো। তাকে কিন্তু প্রটেক্ট করার চেষ্টা করা হয়নি। শ্রীলঙ্কা তো এখানে হস্তক্ষেপ করে নাই, হস্তক্ষেপ তো ইন্ডিয়া করেছে। তাহলে ওই কথাটাই বলি, হস্তক্ষেপ তো চায়না করে নাই। আমি ওই কথাটাই বলতে গেছি। ফাইন, আমরা তার কারণ ওইটা, কারণ আমরা ওইটা বলি বাংলাদেশের রাজনীতি শেষ করে ফেলছেন, কোনো সমস্যা নেই। আমার প্রটেস্টের জায়গা ওইটাই হলো কারণ। কিন্তু এই যে আমি বলছি ওর দেশে কি করছে সেটার কারণে আমি প্রটেস্ট করবো, আমি এটার জায়গায় তুলনা করছি। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? চায়না মানে ভারতের বিরুদ্ধে আমাদের মূল অভিযোগ যেটা বলছে, আমার পলিটিক্স হস্তক্ষেপ করছে, করে আমাদের দেশে এটা করছে, দ্যাটস ফেয়ার এনাফ। বাকিটার ক্ষেত্রে বলছি ওর মধ্যে কিন্তু আমার পলিটিক্স আছে, আমি এটাই বোঝাতে চাইছি। অন্তর্বর্তী সরকার 90% সফল। আমি জানি না, ওই চেয়ারে বসলে মনে হয় এমনই হইতে হবে। রবি ভাই সরকার হয়ে গেছেন প্রায়, রবি ভাইকেও সামনে মনে হয় আমরা দেখবো এভাবে বলতে, এটা বলতে হয়। এই সরকার শেষ মুহূর্তে এসে আসলে একটা ভালো কাজ করে গেছে। মানে আমি কিন্তু মনে করেছি একটা ভালো নির্বাচন হবে। মানে তারপরও ধন্যবাদ দেওয়া যাবে না, এটা কন্ডিশনাল ধন্যবাদ। আসছি ছোট্ট করে ভালো নির্বাচন হবে ভেবেছি। উনি যেমন শ্রেষ্ঠতম নির্বাচন হবে বলছে, সেটা মনে করি নাই, সমালোচনা করেছি, কিন্তু ওটা হয়ে গেছে। সো এটার কারণে ওনার একটা বড় প্লাস পয়েন্ট আছে। আগের অনেক ফেলিয়ার আছে, আপনি যদি সুযোগ দেন এই সরকারের আরো অনেক কিছু করার আছে। মানে আরেকদিন নিয়ে আলোচনা, ধন্যবাদ দেবো। জি, এক বাক্যে ডাক্তার সাজ্জাদুল হক 90% সফল। এই দেখুন, ইন্টারিম গভর্নমেন্ট, নির্বাচন কমিশন এবং সেনাবাহিনী, এই 3 জনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই নির্বাচনকে সফল করবার জন্য, এবং সেই ক্ষেত্রে বেশিটা আমার মনে হয় নির্বাচন কমিশন এবং সেনাবাহিনী পাবে। আর বাদ বাকি কিছু থাকলে ওটা দিয়ে দেন ইন্টারিম। এক বাক্যে আমি বলবো এই সরকার শতভাগ সফল। জি জি, এনসিপি সরকারকে এত সাফল্য দেওয়াটা কেমন, এই যে 90% এটা ব্যক্তিগতভাবে দিচ্ছি আর কি, এটা তো আপনি সেটা হচ্ছে 18 মাসের রাষ্ট্র ব্যবস্থাপনায় সরকারের অনেক ব্যর্থতা আছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে রাষ্ট্র ব্যবস্থাপনায় সে সফলতা সেভাবে উল্লেখ করার মতো না। একটা গতানুগতিক সরকারই ছিল,
তবে নির্বাচন ব্যবস্থাপনা সে পরিপূর্ণ সফল। আপনি যদি বলেন যে ভালো নির্বাচনের ক্ষেত্রে কতটুকু সফল হয়েছে, ডেফিনেটলি শতভাগ সফল হয়েছে ভালো নির্বাচন। জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।